অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য। নিউ ইয়র্কে আ আপনারা তো বুঝতেই পারেন যে প্রচন্ড ব্যস্ত সময় পার করি। আ বিশেষ করে জীবন জীবিকার তাগিদে আমাদেরকে এখানে প্রচুর ব্যস্ত থাকতে হয় আরকি। নিউ ইয়র্ক one of the most expensive city in the world. We all know that. সো খুব স্বাভাবিকভাবেই এখানে আপনাকে খুব ব্যস্ত থাকতে হয়। মানে আপনি আ বিশেষ করে আমাদের মতো ইয়াং যারা রিটায়ার্ড পারসন তাদের ব্যাপারে ভিন্ন। বাট আই এম নট রিটায়ার্ড পারসন। আম আমাকে কাজ করতে হয়। I have to work day in and day out. আ এর এর মানে এই ব্যস্ততার মধ্য থেকে কিছু সময় বের করে আমি একটু YouTube এর জন্য কনটেন্ট ক্রিয়েট করি। এবং ইন দিস কেস আপনারাই হচ্ছেন আমার অনুপ্রেরণা। যে হ্যাঁ, আমার জন্য অল্প কিছু মানুষ হলেও অপেক্ষা করেন। সো আ সেই তাড়না থেকে এই সময়টুকু বের করতে আ সম্ভব হয়, বের করা সম্ভব হয়। এনিওয়ে আপনারা ডিফারেন্ট টাইম জোন থেকে দেখছেন এই আলোচনা। সো এখন কোথাও রাত, কোথাও মধ্যরাত, কোথাও ভর দুপুর। আ জি। তা আমরা আমাদের এই যে সিরিজ সাফল্যের বিজ্ঞান সিরিজ এটা মূলত আমার একটা বই সাফল্যের বিজ্ঞান, মাইন্ড ম্যানেজমেন্ট, সাফল্যের বিজ্ঞান। আ তো আসলে সফল হওয়ার জন্য যা রিসোর্সেস দরকার মানে পৃথিবীতে যারা সফল মানুষ তাদের মধ্যে যে সামর্থ্য আ বা যে বৈশিষ্ট্যগুলো আছে সেই একই রকমের সম্ভাবনা, একই রকমের সামর্থ্য আমাদের সবার মধ্যেই আছে। কিন্তু আমরা অনেক সময় সাফল্যের জন্য যে করণীয় কাজগুলো, মানে সফল হওয়ার জন্য যে পূর্বশর্ত, যে কাজগুলো করে মানুষ সফল হয়, সে কাজগুলো আমরা করব করে আর করা হয় না। যে কারণে সারা জীবন ধরে সফল হওয়ার ইচ্ছা থাকলেও আমরা শেষ পর্যন্ত আর সফল হই না। কিন্তু অন্য আর ৮-১০ জন সফল মানুষ, তারা আ যা করে সফল হচ্ছে সেই কাজগুলো আমরাও করার সামর্থ্য রাখি। আমাদের মধ্যেও সেই সম্ভাবনা আছে। আমাদের মধ্যেও সেই সামর্থ্য আছে। কিন্তু আমরা সেই কাজগুলো করব করে আর করা হয় না। এর কারণ হচ্ছে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা চাই, আমরা জানি অনেক সময় যে এই কাজটা করলে আমি এই ফল পাবো। কিন্তু এই কাজটা করা হয় না। তাই না? আপনি যদি আপনার বাড়ির উঠানে একটা গাছ লাগান, তা আপনি জানেন আম গাছ লাগালে সেই গাছটা আস্তে বড় হবে। তারপর একসময় আপনি সেখানে আম ধরবে, আপনি আম খেতে পারবেন। তো আজ থেকে ৩০ বছর আগে যদি আপনি এই কাজটুকু করতেন, তাহলে এখন আপনার বাড়ির উঠানে একটা আম গাছ থাকতো। সেখানে আম ধরতো। কিন্তু এই ৩০ বছর আগে আপনি এই কাজটা করেননি। যদিও কাজটা করার জন্য হয়তো বড়জোর ০.৫ ঘন্টা লাগতো। তো এরকম অনেক কাজই আমরা আজকে করতে পারি। হয়তো সেটার ফলাফল আমরা ২ বছর পরে পাবো, ১০ বছর পরে পাবো। কিন্তু ওই কাজটা আমরা করছি না। আমরা হয়তো যে কাজটা করতেছি সেটার জন্য আমরা কোনো ফলাফলই পাবো না। সেটার জন্য আমরা কোনো রেজাল্টই পাবো না। আমরা হয়তো বসে Facebook এ স্ক্রল করতেছি। যেটার জন্য আমরা একটা সময় বুঝবো যে ভাই সময়টাই আমরা নষ্ট করলাম। আমাদের এই কাজগুলো করতে ভালো লাগে। আমরা বসে একজনের ভিডিও দেখতেছি Facebook ফিডে। যে ভিডিও আমার কতক্ষণ পরে নিজেরই মনে থাকবে না আমি কি দেখলাম, কেন দেখলাম। তারপরেও সেভাবেই আমাদের সময় পার হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের এগুলো করতে ভালো লাগে। এসব unproductive unnecessary activities এ আমাদের মন আমাদেরকে এনগেজ করে রাখে। সো এজন্যই মন নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি। মনের উপরে আমাদের কন্ট্রোল রাখাটা বা কন্ট্রোল থাকাটা খুব জরুরি। সো আমরা পর্যায়ক্রমে সেই জিনিসগুলো দেখব এবং সাফল্যের সাথে মনটাকে আগে নিয়ন্ত্রণ করার আগে তো জানতে হবে মনটাকে আমি আসলে কি ধরনের কাজে এনগেজড করব। সো সেজন্য সাফল্যের জন্য কোন জিনিসগুলো আসলে ম্যাটার করে, সেই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব, হোয়াট ম্যাটার্স। সো আ আমরা আ এর আগের পর্বে অনেকগুলো পর্ব আছে যারা আ আগের পর্বগুলো মিস করেছেন আমার YouTube চ্যানেলে পাবেন। সাফল্যের বিজ্ঞান সিরিজে আ এবং আমার Facebook পেজেও আপনারা ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো পাবেন। এনিওয়ে যারা আগের পর্বগুলো মিস করেছেন দেখে নিতে পারেন। আমরা সেখানে সাফল্য কি, সাফল্য আসলে কি না, সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করেছি। কারণ আপনি যদি অ্যা সাফল্যের সংজ্ঞাই না জানেন, যেমন ধরেন আমরা বেশিরভাগ মানুষ শেষ পর্যন্ত সফল হতে পারি না কেন? কারণ আমরা জানি না আসলে সাফল্য বলতে কি বোঝায়। মানে সাফল্যের সংজ্ঞাটাই আমাদের কাছে পরিষ্কার না এবং সাফল্যের চেষ্টায় সবচেয়ে ডিফিকাল্ট পার্ট যেটা সেটা হচ্ছে সাফল্যকে ডিফাইন করতে পারা বা সাফল্যকে ডিফাইন করতে না পারা। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা বেশিরভাগ মানুষ জানি না আসলে সাফল্য বলতে কি বোঝায়। সো সেসব জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।
সো সারা জীবন ধরে সাফল্যের পেছনে ছুটাছুটি না করে আগে একটু বুঝে নেওয়া দরকার যে সাফল্য আসলে জিনিসটা কি? এনিওয়ে চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা আ গত পর্বে আলোচনা করেছি হচ্ছে মনোভাব বা মানসিকতা বা দৃষ্টিভঙ্গি। সেইটা সাফল্যের ফাউন্ডেশন। মানে আপনি পৃথিবীর যেকোনো প্রফেশনে আপনি যদি একজন ভালো লয়ার হতে চান, আপনি যদি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে চান, আপনি একজন ভালো ডাক্তার হতে চান, ভালো ব্যবসায়ী হতে চান, আপনি একজন ভালো হাসব্যান্ড হতে চান, আপনি ভালো ওয়াইফ হতে চান, আপনি আম একজন আ ভালো টিচার হতে চান, আপনি একজন ভালো পলিটিশিয়ান হতে চান, আপনি একজন ভালো সিটিজেন হতে চান। মানে হোয়াটএভার আপনি যেই রোলটাই প্লে করতেছেন, ভালো বাবা হতে চান, ভালো সন্তান হতে চান, ভালো মানুষ হতে চান। মানে আমরা জীবনের যেকোনো ক্ষেত্রে, যেকোনো ফিল্ডে আমরা সাকসেসফুল হতে চাই। আমাদের সবকিছুর আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের অ্যাটিটিউড বা মানসিকতা, দৃষ্টিভঙ্গি। সো আমরা প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ঘটনা, জীবনের প্রত্যেকটা আ পেশা, প্রত্যেকটা সিচুয়েশনকে আমরা কে কোন দৃষ্টিকোণ থেকে দেখি, সেটার উপরে ডিপেন্ড করে আমরা কি দেখব। সো এজন্য আমরা অ্যাটিটিউডটাকে ডিফাইন করার চেষ্টা করেছি গত পর্বে। আজকে আমরা সেটার আবার একটু রিভিউ করে আ আ আ আজকের আলোচনাটা শুরু করব যে এই অ্যাটিটিউড জিনিসটা কি? আমরা বলেছি যে জীবনের সকল প্রচেষ্টায়, সকল ক্ষেত্রে আমাদের সফল হওয়ার জন্য সবচেয়ে জরুরি যে এলিমেন্টসটা যেটা আমাদের সাফল্যের ফাউন্ডেশন বা ভিত্তি হিসাবে কাজ করে সেটা হচ্ছে অ্যাটিটিউড। কারণ আমরা গত পর্বে দেখিয়েছি যে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা রিসার্চ এটা রিভিল করছে যে আ একজন মানুষ যে চাকুরি পাচ্ছে বা প্রমোশন পাচ্ছে 85% অফ দ্য কেসেস এটা হচ্ছে আম তার অ্যাটিটিউড বা তার মানসিকতা। সেটার কারণে সে একটা ভালো চাকরি পাচ্ছে এবং একটা ভালো প্রমোশন পাচ্ছে। অন দি আদার হ্যান্ড মানে আ অনলি 15% কেসেস এ আমরা হচ্ছে এই যে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যেসব ফ্যাক্টস, ফিগার বা আমাদের যে ইউনিভার্সিটির ডিগ্রি সেগুলো আমাদের সাফল্যের পেছনে মাত্র 15% অবদান রাখে। এবং এটা আ আপনি আপনার নিজের ক্লাসমেট যারা ইউনিভার্সিটি থেকে পাস করছেন, আপনি আপনার ক্লাসমেটদের দিকে তাকালেও দেখবেন। যে আপনার ক্লাসমেট ধরেন আপনি ল-তে আ ডিগ্রি নিয়েছেন আপনি। ধরেন আপনার ল-তে ব্যাচেলর এবং মাস্টার ডিগ্রি। তো আপনার ব্যাচে যারা সবাই তো ল-তে ব্যাচেলর, মাস্টার ডিগ্রি। কিন্তু তাদের মধ্যে কতজন ভালো লয়ার বা কতজন শেষ পর্যন্ত লয়ার হিসাবে সে পেশায় টিকে আছে? আ হয়তো আপনি দেখবেন যে খুবই কম। তো আবার আমি ইন্টারন্যাশনাল রিলেশনস এ পড়ছি। আমার সাথে 85% ইন্টারন্যাশনাল রিলেশনস রিলেটেড কোন প্রফেশন এ নাই। মানে 85% ই নাই। অথচ ইন্টারন্যাশনাল রিলেশনস এ আমাদের ব্যাচেলর ডিগ্রি আছে, মাস্টার ডিগ্রি আছে। ইনফেক্ট আমি নিজেও কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনস এর সাথে রিলেটেড কোন প্রফেশন এ নাই। মানে ইন্টারন্যাশনাল রিলেশনস এর সাথে রিলেটেড প্রফেশন হচ্ছে আপনি যদি ডিপ্লোম্যাট হন, ফরেন মিনিস্ট্রিতে এছাড়া কোনো এম্বাসিতে যদি চাকরি করেন, কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এ যদি আপনি চাকরি করেন লাইক ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ আ এরকম কোনো অর্গানাইজেশন এ যদি আপনি চাকরি করেন। সো সেগুলো হয়তো ইন্টারন্যাশনাল রিলেশনস এর সাথে রিলেটেড জব। কিন্তু আমার ব্যাচে অন্তত ৮৫ ভাগ না ৯০ ভাগই এই আন্তর্জাতিক সম্পর্ক সাথে রিলেটেড কোনো প্রফেশনই নাই। সাকসেসফুল হওয়া তো পরের কথা। পরে যেয়ে ব্যাংকে চাকরি করতেছে, কেউ মার্কেটিং এ, কেউ ডিজিটাল মার্কেটিং এ, একেকজন একেক জায়গায়। সো অথচ ফ্যাক্টস ফিগার তো আমরা পড়ছি। আমরা মানে ৫ বছর ধরে তো ইন্টারন্যাশনাল রিলেশনস এর সাথে রিলেটেড জিনিসই পড়ছি। সো এরকমই অনেকে ল পড়ছে কিন্তু পরে দেখা গেল যে ল রিলেটেড প্রফেশনই উনি নাই। আবার আরেকজন দেখা গেল যে অ্যাকাউন্টিং এ পড়ছে কোন রকম গিয়ে একটা ল কলেজ থেকে ২ বছরের একটা ডিগ্রি নিয়ে আসছে। ঢাকায় অনেকের ব্যাঙের ছাতার মতো ল কলেজ আছে। আ এরকম। ওইসব জায়গায় গিয়ে পরীক্ষা দিলেই আপনি একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। একটা লাইসেন্স নিয়ে নিছে। এখন অনেক বিখ্যাত লয়ার। আ এবং মানে লাখ, লাখ টাকা ইনকাম করতেছে। সো আইন প্রফেশন এ উনি অনেক ভালো করছে। কিন্তু উনি হয়তো ওরকম ব্যাচেলর বা মাস্টার্স লেভেলে আইন পড়েইনি। এরকম আছে। কিছু, কিছু প্রফেশন আছে যেগুলো একেবারে হাইলি টেকনিক্যাল। ইভেন ডাক্তারি প্রফেশনের কথাও যদি আমরা বলি। আপনারা অনেকে মনে করেন একজন ডাক্তার মানে হচ্ছে কাড়ি, কাড়ি টাকা রোজগার করে। এটা লট লেস দ্যান মানে 5% 5% ডাক্তারের বেলায় এটা সত্যি। যারা অনেক বড় প্রফেসর-টফেসর হয়ে গেছে তাও জীবনের শেষ পর্যায়ে গিয়ে একজন ডাক্তার অনেক পয়সা ইনকাম করে। মানে মানে ওদের বয়স ৬০ এর উপরে পার হয়ে গেছে। উনারা সার্জারি-টার্জারি করে অনেক পয়সা রোজগার করে। বাট একজন নতুন এমবিবিএস ডাক্তারের বেতন স্ট্যান্ডার্ড সেলারি হচ্ছে ২০,০০০, ২৫,০০০ তারপরে হচ্ছে ৩০,০০০। এই রেঞ্জে মানে ২০ থেকে ৩০,০০০ টাকা হচ্ছে একজন এমবিবিএস ডাক্তারের এভারেজ ইনকাম, মান্থলি ইনকাম।
সো আপনি জানেন যে কি বলেন ভাই? আমাদের ঢাকা শহরে যারা উবার চালায় তাদেরও তো বেশি ইনকাম। ট্রু। সো এভারেজ মানে এভারেজ একজন এমবিবিএস ডাক্তার। আমি এমবিবিএস ডাক্তার বলতে একবারে ঢাকা মেডিকেল থেকে পাস করা এমবিবিএস ডাক্তার বলতেছি। যারা জুনিয়র ডক্টর মানে পাস করার পরে তাদের এভারেজ সেলারি হচ্ছে ৳২৫,০০০ এবং এরপরে একটা সময় তারা হয়তো প্রমোশন-টমোশন পায় তখন আবার তাদের চাকরি টিকানো মুশকিল হয়ে যায়। কারণ অনেক হসপিটাল চিন্তা করে যে ভাই আমি ৳৪০,০০০ দিয়ে একটা ডাক্তার রাখার থেকে আমি ৳৪০,০০০ দিয়ে ২ টা ডাক্তার রাখতে পারি। কারণ ডিউটি ডাক্তার, এমবিবিএস ডাক্তার, তার লাইসেন্স আছে। সো আমি ২ টা ডাক্তার রাখতে পারি। কারণ ওইসব ডাক্তারদের আসলে এমন উল্লেখযোগ্য কাজ নাই। তারা ওই ইনজেকশন-টিনজেকশন টুকটাক এগুলো দিতে পারে। একটু ব্লাড স্যাম্পল-ট্যাম্পল নিতে পারে। কারণ ওই আসল ডিসিশন তো নেয় হচ্ছে সিনিয়র ডাক্তাররা। তো এরকম সব হসপিটালেই ওরকম সিনিয়র ২-১ জন ডাক্তার থাকে। ওনারাই হচ্ছে ফাইনাল ডিসিশন নেয় বা ওনারাই ফাইনালি সার্জারিটা করে। আর কিছু ডাক্তাররা যেগুলো আছে ছোট ডাক্তার, জুনিয়র ডাক্তার তাদের খুব বেশি বেতন না। সো হ্যাঁ, এমবিবিএস পাস করার পরও আরো ১০-১৫ বছর আপনাকে প্র্যাকটিস করতে হবে। তারপর হয়তো আপনি একটা ভালো ইনকামে যাবেন। সো এটা হচ্ছে ডাক্তারের দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। এটা জাস্ট আপনাকে একটা আবার ডাক্তারদের সাথে আমার কোন শত্রুতা নাই। কেউ আবার ডাক্তার থাকলে মন খারাপ করেন না যে ভাই ডাক্তার কারণ ডাক্তারিটা ওভার রেটেড। আমরা বেশিরভাগ মানুষই আমাদের একেবারে জমি-জমা বিক্রি করে বাচ্চাদেরকে ডাক্তারি পড়াই। হ্যাঁ, ডাক্তারির একটা সোশ্যাল কমিটমেন্ট তো আছে। আমাদের ভালো ডাক্তার দরকার। অবশ্যই সেখানে মানব সেবা, মানুষের আমাদের দেশে ডাক্তার খুবই কম। সো আমাদের ডাক্তার দরকার, ভালো ডাক্তার দরকার। হুইচ ইস পারফেক্টলি ফাইন। কিন্তু আপনি যদি ডাক্তারকে টাকা কামানোর একটা হাতিয়ার মনে করেন, সেক্ষেত্রে মনে রাখবেন যে অনলি 5% ডাক্তার আপনি যেরকম মনে করেন আরকি যে অনেক পয়সা রোজগার করে, সেরকম ডাক্তারের সংখ্যা লট লেস দ্যান 5%। এবং এইটা এই অঙ্কটা আমি ডাক্তারের উদাহরণটা দিলাম। কিন্তু এই অঙ্কটা পৃথিবীর সব প্রফেশনে। যেমন ধরেন আম 5% ইউটিউবার কিন্তু ওই ভালো ইনকাম করে। কিন্তু 95% এমন উল্লেখযোগ্য কোনো ইনকাম করে না। আবার ইউটিউবারদের মধ্যেও কিন্তু 6 ফিগার, 7 ফিগার, মাল্টিপল 6 ফিগার ইনকাম করে এরকম প্রচুর ইউটিউবার আছে। মানে একটা ইউটিউব চ্যানেল থেকে মাসে $1,000,000 ইনকাম করে এরকম ইউটিউবার আছে কাঁড়ি, কাঁড়ি। কিন্তু ওই যে বললাম এটা এরকম ইউটিউবারের সংখ্যা আবার লাখে একজন। মানে এরকম ইউটিউব চ্যানেল আছে পৃথিবীতে কোটি, কোটি। এর মধ্যে ওই যে বললাম লাখে একজন আছে যারা $1,000,000 ইনকাম করে। বাট করে। অনেকে 6 ফিগার ইনকাম করে, মাল্টিপল 6 ফিগার ইনকাম করে, 7 ফিগার ইনকাম করে। কিন্তু তাদের সংখ্যা ওই যে বললাম লট লেস দ্যান 1%। অনেকে আছে লাখ টাকা ইনকাম করে বাংলাদেশে এরকম অসংখ্য ইউটিউবার আছে যাদের $১,০০০ এর উপর ইনকাম। $১,০০০ ইউটিউবে অনেকেই ইনকাম করে। বাট ওই তো সেটাও ওই যে বললাম লট লেস দ্যান 2%। বাট 98% তারা উল্লেখযোগ্য ইনকাম করে না। সো যেকোনো জায়গায় আপনি সাকসেসফুল হওয়ার জন্য আপনার একটা প্রপার অ্যাটিটিউড দরকার। আ সেটা পৃথিবীর যেকোনো প্রফেশনে। আপনি এই অনলাইনে মানি মেকিং এর যতগুলো রাস্তা আছে সেটা ফ্রিল্যান্সিং বলেন। তারপরে হচ্ছে আপনি যদি আপনি ইউটিউবিং বললেন, ফেসবুকে মানে কনটেন্ট ক্রিয়েশন, তারপরে হচ্ছে Amazon এ সেল করা। এরকম অনেকগুলো অপশন আছে যেখান থেকে আপনি আর্ন করতে পারেন। বাট ওই যে প্রত্যেকটা জায়গায় যে জিনিসটা হয় সেটা হচ্ছে ওই ২-৫% লোকই উল্লেখযোগ্য ইনকাম করে। এসব ফ্রিল্যান্স প্রফেশন গুলোতে যেমন ধরেন মাল্টি লেভেল মার্কেটিং সেখানেও ফ্রিল্যান্স মানে তারা সেল করলে কমিশন পায়, সেল না করলে কোম্পানি তাদেরকে কোনো কমিশন দেয় না। সো এই জায়গা মাল্টি লেভেল মার্কেটিং এও কিন্তু অনেক মিলিয়নিয়ার আছে। মাল্টি লেভেল মার্কেটিং পৃথিবীতে অনেক বড়, বড় মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি আছে এবং সেই মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিতে অনেকেই আছে যারা 6 ফিগার ইনকাম করে। 6 ফিগার মানে হচ্ছে যারা বছরে $1,00,000 ইনকাম করে। বছরে $1,00,000 ইনকাম করলে সেটাকে 6 ফিগার ইনকাম বলে। আর মাল্টিপল 6 ফিগার মানে হচ্ছে আপনি $2,00,000 $3,00,000 যদি ইনকাম করেন তাহলে সেগুলোকে বলে মাল্টিপল 6 ফিগার। আর 7 ফিগার মানে হচ্ছে যারা বছরে $1,000,000 ইনকাম করে। তো মাল্টি লেভেল মার্কেটিং ইন্ডাস্ট্রি তো এরকম মিলিয়নিয়ার আছে। মানে যারা 6 ফিগার বা 7 ফিগার 6 ফিগার 7 ফিগার আর্ন করে বছরে। কিন্তু ওই যে বললাম সেরকম আর্নারদের সংখ্যা হচ্ছে ওই যে হাজারে একজন, লাখে একজন। সো আর বাকি এই 90% মানুষ এমন উল্লেখযোগ্য কিছুই ইনকাম করে না। বাট একই কোম্পানি, একই প্রোডাক্ট, একই প্রাইস, একই চ্যালেঞ্জেস। বাট এর মধ্যে একজন 7 ফিগার আর্ন করতেছে আবার আরেকজন ১ পয়সাও ইনকাম করে না। সো এভরিওয়্যার ইন এভরি স্পিয়ার অফ লাইফ এ কথাগুলো সত্যি। সো এগুলো ডিপেন্ড করে হচ্ছে আমাদের অ্যাটিটিউড এর উপরে। সো অ্যাটিটিউড ইস এ হ্যাবিচুয়াল ওয়ে অফ থিংকিং অ্যান্ড ফিলিং। তাই না? এটা ট্র্যাডিশনাল আরেকটা ব্যবসার বেলায়ও। একজন গরুর ব্যবসা করে কিন্তু কোটিপতি হয়ে গেছে। তাই না? উনি উনি দেখা গেছে যে আ মানে যে আফতাব,
তাই না? পোল্ট্রি ফার্ম আছে আফতাবের। এখন আফতাব পোল্ট্রি ফিড। ওনারা হচ্ছে যে KFC-টেএফসি তে মুরগি সাপ্লাই দেয়। যাদের কোটি, কোটি টাকার ব্যবসা। বাট ওই মুরগির খামার। তো এরকম। আবার আ এখন ডিমের ব্যবসা করে অনেকে কোটিপতি হয়ে গেছে। আ আমেরিকায় আছে এরকম কলার ব্যবসা করে মিলিয়নিয়ার। মানে $100 মিলিয়ন এর কলা বিক্রি করে। কলার আবার ব্র্যান্ড আছে। কলার মধ্যে এরকম স্টিকার দেয়া থাকে। ওই যে ডোল এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে। তো কথা হচ্ছে যেটা সেটা হলো এরকম ছোট ব্যবসা করেও কিন্তু আপনি অনেক বড় কিছু করতে পারেন। So attitude is a habitual way of thinking and feeling. মানে আমরা কিভাবে চিন্তা করি এবং আমরা কিভাবে অনুভব করি প্রত্যেকটা জিনিস। It's a viewpoint, it's a frame of mind. মানে এটা হচ্ছে আমাদের দৃষ্টিকোণ। আমরা কিভাবে দেখব? আপনার টম ক্রুজের একটা সিনেমা আছে 'ককটেল'। ওইখানে একটা টম ক্রুজ বারটেন্ডার থাকে। সো ও যুদ্ধ থেকে ফেরার পরে ও হচ্ছে বারটেন্ডিং শুরু করে আরকি। কাজ খুঁজতেছে। পরে হঠাৎ একটা বারের সামনে দেখলো যে হেল্প ওয়ান্টেড। এবং এরপরে হচ্ছে সে বারটেন্ডিং শুরু করে। তো টম ক্রুজের পারসেপশনটা যেটা ছিল সেটা হলো আ যে ও ওর এক ফ্রেন্ডকে বলতেছিল আরকি বারের সামনে বসে। বলতেছে, "We are surrounded by millionaires." তো তখন সে দেখালো বলে যে, "এই যে বারের যে ওই যে গ্লাসের মধ্যে যে স্ট্রটা, সো এই স্ট্রটা তুলে বলতেছে বলে যে, "এই যে এই স্ট্রটা যে বানাইছে হি ইজ এ মিলিয়নিয়ার।" কারণ আপনি হয়তো দেখতেছেন যে একটা স্ট্র, কিন্তু এই স্ট্র যে বানাচ্ছে সে কিন্তু $1,000,000 এর ব্যবসা করতেছে। তাই না? সে বিভিন্ন জায়গায় স্ট্র সাপ্লাই দেয়। এখন একটা স্ট্র বানানো, এই যে গ্লাসের আমরা চিপ দিয়ে যে খাচ্ছি, মানে যে ওই স্ট্রটা আমরা ব্যবহার করি, সেই স্ট্র আ বানানো কিন্তু এমন রকেট সায়েন্স না। কিন্তু এই স্ট্র বানিয়ে কিন্তু একজন মিলিয়নিয়ার হইছে। একজন কোটিপতি হয়ে গেছে। তারপরে হচ্ছে টুথপিক। এই যে দাঁত খোঁচায় খাওয়ার পরে রেস্টুরেন্টে। এই টুথপিক যে বানায় সেও কিন্তু মিলিয়নিয়ার। কিন্তু এই টুথপিক বানানো তো কোনো রকেট সায়েন্স না। খুবই সিম্পল। এজন্য আপনাকে তো কোনো এই যে গাড়ি বানানোর মতো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শেখা লাগবে না। কিন্তু এই টুথপিক বানায়া কিন্তু উনি মিলিয়নিয়ার হয়ে গেছে। সো এরকম। কথা হচ্ছে যে এটা ন্যাপকিন। এই যে রেস্টুরেন্টে বা বারে যে ন্যাপকিন, যিনি ন্যাপকিন বানায়, পেপার কাপ বানায়, এগুলা বানায় কিন্তু মানুষ কোটিপতি হয়ে গেছে। সো বড়, বড় ব্যবসা প্রতিষ্ঠান। এই যে বাংলাদেশের বেঙ্গল গ্রুপ। বেঙ্গল গ্রুপের শুরু হয়েছে হ্যাঙ্গার দিয়ে। হ্যাঙ্গারও না, আপনাকে স্টোরি গুলো বলি, মনে পড়ছে তাই বলি। আপনার বেঙ্গল গ্রুপের প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে মোরশেদ সাহেব, নোয়াখালী বাড়ি। তো উনি ওনার বাবা হচ্ছে এইটার কিছু ব্যবসা করতো। উনার একদম মধ্যবিত্ত আরকি পরিবারের মানুষ। তো তখন আমাদের দেশে জুট মিল ছিল। পরে আস্তে, আস্তে গার্মেন্টস রাইজ করছে। তো তখনকার দিনে জুট মিল ছিল। তো ওই জুট মিলের এই জুটটা পেঁচানোর জন্য মানে যে সুত্রি, যেটা এই সুত্রিটা পেঁচানোর জন্য এরকম একটা ইয়ের মতো ছিল আরকি ডান্ডা, যেটার মধ্যে পেঁচায়া, পেঁচায়া ওইটারে ইয়ে করা আরকি পেঁচায়া রাখে। ওইটা ছিল প্লাস্টিকের। মানে প্লাস্টিকের একটা ডান্ডা। এইটার মধ্যে সুতলি পেঁচায় রাখে আরকি ওইটা ওইভাবে ঝুলায় রাখে ওইখান থেকে ওরা ওইটা ইউজ করে। এটা ব্যবহার করে। তো ওনার বাবা হচ্ছে মোরশেদ সাহেবের বাবা এগুলো কোন জায়গা থেকে কিনে নিয়ে আসতো হয়তো ওই যে আ সদরঘাট বা কোন একটা জায়গা থেকে কিনে নিয়ে এসে উনি বিভিন্ন গার্মেন্টস-টার্মেন্টস এ এখানে ওইখানে এটা সাপ্লাই দিত। তো যেহেতু উনি এই ধরনের ব্যবসা করত, পুরান ঢাকার কোন একটা জায়গা থেকে এনে এগুলা উনি বিভিন্ন জায়গায়, জায়গায় এগুলা মানে পাইকারি দামে বিক্রি করত। তো ঘরের মধ্যে এগুলো পড়ে থাকতো। তো উনি শুনছে যে এই জিনিসটা বাংলাদেশে তৈরি হয় না। এটা পাকিস্তানে ওই যে মানে তৎকালীন পাকিস্তান আরকি। মানে ওইখানে কোনো এক জায়গায় এটা তৈরি হয়। তো তখন উনি আ এইটা নিয়ে এটা চিন্তা করলেন যে এটা তো আমাদের দেশে বানানো সম্ভব। পরে উনি কিভাবে জানি এই একজন পাকিস্তানির সাথে যোগাযোগ করে যে এটা কিভাবে বানায় তুমি একটু দেখে এসে আমাকে জানাবা। সো সে জানাইলো বলল যে একটা মেশিন আছে এগুলো দিয়ে ছোট একদম ঘরেই বানানো যায়। এবং বানাইলো। এবং উনি ওই যখন ওই জিনিসগুলো নিয়ে আসছে স্যাম্পল দেখলো যে ওকে হয়ে গেল। এরপরে উনি একটা জুট মিলে গিয়ে বলল যে, "এই জিনিসটা আমরা বাংলাদেশে বানাই।" একটা প্রেজেন্টেশন দিল আরকি। যে, "এই জিনিস আমরা বাংলাদেশে বানাই, তোমাদের এই জিনিস ইম্পোর্ট করার দরকার নেই। ইম্পোর্ট করলে তো তোমাদের খরচ বেশি পড়ে।" দেখলো যে উনি বাংলাদেশেই যেসব র ম্যাটেরিয়াল পাওয়া যায় ওগুলো দিয়ে এই জিনিস বানানো যায়। তো এইটা বলার পরে ওই জুট মিলে তো প্রচুর দরকার হয় আরকি এগুলো। ওরা ওটার মধ্যে পেঁচায়, পেঁচায় ওই জুটগুলো বিক্রি করে আরকি। তো তখন ওই জুট মিলের ম্যানেজার উনাকে সেই সময়ে ৳৪০,০০,০০০ অর্ডার দিছে।
মানে এইটা উনি জাস্ট বানায়া যখন দেখলো যে স্যাম্পলটা ওকে হয়ে গেছে, উনি এক জায়গায় গিয়ে এই প্রেজেন্টেশনটা দেওয়ার সাথে, সাথে উনাকে ৳৪০,০০,০০০ অর্ডার দিল। ৳৪০,০০,০০০ অর্ডার দিছে আর উনি সেখানে অজ্ঞান হয়ে গেছে। মানে সেন্সলেস হয়ে গেছে। কারণ উনি এই ৳৪০,০০,০০০ জীবনে কোনদিন একসাথে তো দেখেই নাই, কল্পনাও করতে পারে নাই। সো সেন্সলেস হয়ে গেছে। তাড়াতাড়ি উনার পানি-টানি দিয়ে যখন একটু জ্ঞান ফিরল তো কি বলল যে, "কি হইছে?" তখন উনি ওই ম্যানেজারকে মানে সত্যি কথাটা বলছে যে, "আমার ক্যাপাসিটি খুবই কম। বাট তুমি অর্ডারটা রাখো। আমি তোমাকে একটু, একটু করে সাপ্লাই দিব। আমি একটু, একটু করে বানাই। আমি আস্তে, আস্তে ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি বাড়াই। আমি একটু, একটু করে দিব। বাকিটা তুমি ইম্পোর্ট করো। আমি যেটুকু দিতে পারি, বাকিটুকু তুমি ইম্পোর্ট-টিম্পোর্ট করে চালাও। আমি একটু, একটু করে দিব।" এই আস্তে, আস্তে তখন উনি ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি বাড়াইলো, আরো মেশিনারিজ আনলো। এই কিছুই না কিন্তু। এরকম ওই যে জাস্ট একটা ডান্ডা যেটার মধ্যে সুতা পেঁচায় আরকি। ওই যে সুতার বান্ডিলের মধ্যে যেরকম একটা ইয়ে থাকে, ওটার মধ্যে সুতাটা পেঁচায়া তারপরে বিক্রি করে। তো ওই জুট জুট মিল তারা তো এরকম জুট দিয়ে হচ্ছে সুতলি বানায়। ওই সুতলিটা তো একটা ইয়ের মধ্যে পেঁচাইতে হয়। পেঁচায় ওই যে বান্ডেল হয়। সে সেই কাঠে সেই প্লাস্টিকের যে ডান্ডাটা ওইটা। তো ওইটা উনি তখন এই ওরা হচ্ছে তখন বাকিটা ইম্পোর্ট করতো আর উনি যেটুকু সাপ্লাই দিতে পারতো ওটুকু নিত। এই থেকে বেঙ্গল গ্রুপের যাত্রা। আজকে বেঙ্গল গ্রুপ বাংলাদেশের ওয়ান অফ দ্যা লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ। অনেক প্রোডাক্ট আছে তাদের। এই যে বেঙ্গল ফার্নিচার, তারপরে হচ্ছে আপনার সফটওয়্যারেও তাদের ইনভেস্টমেন্ট আছে। আরটিভি মানে টিভি চ্যানেল, তারপরে হচ্ছে যে ৫২ টিভি এগুলো বেঙ্গল গ্রুপের। সো বেঙ্গল গ্রুপ ওয়ান অফ দ্য লার্জেস্ট এক্সপোর্টার। অথচ শুরু হইলো কোন জায়গা থেকে? কিছুই না। উনি যখনই দেখতেছে এরকম সিম্পল একটা জিনিস, এইটা তো ভাই বানানোই যায়। এবং এরপরে হচ্ছে ওনারা হ্যাঙ্গার বানানো শুরু করছে। ওনাদের মেইন রেভিনিউ জেনারেটিং প্রোডাক্ট হচ্ছে হ্যাঙ্গার। কারণ বাংলাদেশ থেকে যে ইয়েগুলো এক্সপোর্ট হয়, প্রত্যেকটা শার্ট এক্সপোর্ট হয়, গার্মেন্টস আইটেম যে এক্সপোর্ট হয়, তো গার্মেন্টস এর সাথে তো আপনার হ্যাঙ্গার দিতে হয় একটা। মানে প্রত্যেকটা শার্টের সাথে একটা করে হ্যাঙ্গার দিতে হয়। সো এই যে এই হ্যাঙ্গারটা ওনারা বানায়, প্লাস্টিকের হ্যাঙ্গার। সো বেঙ্গল প্লাস্টিক। এইটা থেকে ওনারা ও আচ্ছা, একজন আবার এটা কমেন্ট করেছেন যে ওটাকে কি? ও ববিন ইয়েস। জি, জি, থ্যাংক ইউ। যে ওটাকে বলে ববিন। ওই যেটার মধ্যে সুতা পেঁচায় আরকি। সুতার বান্ডিলের ববিনটা। তো ছোট সুতার বান্ডেল যেটা সেটার মধ্যে কাগজের হয় নরমালি। কাগজের মধ্যে ইয়া হয়। কিন্তু ওই যে জুট যেটার মধ্যে অনেকগুলো সুত্রি পেঁচায় বড়, বড় ইয়া হয়। তো সেটা প্লাস্টিকের একটু শক্ত লাগে আরকি। নাহলে আবার ওটা অনেক সময় ভেঙে-টেঙে যেতে পারে। সো সেজন্য। তো এইটা দিয়ে উনি শুরু করছে চিন্তা করেন। এইটা দিয়ে শুরু করে উনি শেষ পর্যন্ত আজকে হাজার কোটি টাকার মালিক। অথচ স্টার্টিংটা কোথা থেকে? সো এজন্যই পৃথিবীর কোনো ব্যবসা, কোনো অপরচুনিটি ছোট না। কোনো কিছুই ছোট না। শুধু আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা যদি একটু ভিন্ন রকম করে চিন্তা করি তাহলে আমরা দেখব যে আমাদের আশেপাশেই অসংখ্য সম্ভাবনা পড়ে আছে। আমরা মনে করি যে না ভাই এটা দিয়ে হবে না। একবার যদি আমেরিকা যাইতে পারতাম, একবার যদি আ একটা লটারি পাইতাম এই সেই। সো এগুলো হচ্ছে সবই আমাদের মানসিক অবস্থান। কিভাবে আমরা কোনো একটা জিনিসকে দেখি, কিভাবে আমরা কোনো কিছুকে মোকাবেলা করি। জীবনের কোনো পরিস্থিতিতে আ কোন পরিস্থিতিতে মানে যে জীবনের কোন পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়াটা কি? সেটা হচ্ছে আমাদের অ্যাটিটিউড। মানে আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে। জীবনে আমরা অনেক কিছুই আমাদের প্রত্যাশার থেকে বেশি কিছু পাবো। সো সেটা আমাদের জন্য একটা এক্সাইটিং মোমেন্ট। আবার জীবনে অনেক অপ্রত্যাশিত ঘটনাও ঘটবে। সো জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটবে। সো একই সাথে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে সবকিছু আমাদের পছন্দ মতো হবে না। সো সেই সময় আমরা কিভাবে রিঅ্যাক্ট করব? আ তো চলুন আমরা এই যে দেখুন আমরা অভ্যাসবশত যা ভাবি, অনুভব করি তাই আমাদের অ্যাটিটিউড বা মনোভাব। এখন একটা জিনিস আছে যেটা সেটা হলো অনেক সময় ঘটনার আ প্রেক্ষিতে আমরা হয়তো কিছু unusual বিহেভ করি। অনেক সময় একজন মানুষ খুবই ঠান্ডা স্বভাবের তারপরে উনি রেগে যায় অনেক সময়। তখন আমরা বলি যে, "কি ব্যাপার? উনি তো এমনিতে খুবই ভদ্রলোক। আ কিন্তু আজকে হঠাৎ করে এরকম রেগে গেলেন কেন?" কারণ অনেক সময় হয় পরিস্থিতির কারণে একটা মানুষ হয়তো অস্বাভাবিকভাবে রেগে গেলেন। একটু কারো সাথে হয়তো দুর্ব্যবহার করে ফেললেন। কিন্তু উনি স্বাভাবিকভাবে সেটা করেন না আরকি। সো একটা হচ্ছে অভ্যাস। আর আরেকটা হচ্ছে একটা মিস্টেক হয়ে যায় অনেক সময়। সেটা এক্সেপশনাল কেস। মানে 10% এক্সেপশন কিন্তু অ্যাকসেপ্টেবল সব ক্ষেত্রেই। সো এরকমটা হয়। কিন্তু ইউজুয়ালি উনি অভ্যাসবশত যেটা করেন, অভ্যাস।
যে একজন মানুষ আ তার যে হ্যাবিট সেটাকে আমরা বলি অ্যাটিটিউড। অর্থাৎ আমাদের টপ অফ দ্য মাইন্ড এ ভাবনাটা কি? ইতিবাচক না নেতিবাচক? আমরা সবসময় ইতিবাচকভাবে কিছু মানুষ আছে তাদের অভ্যাস তারা সবসময় ইতিবাচক চিন্তা করে। যে মানে প্রোডাক্টিভ। যে আচ্ছা এই যে সিচুয়েশনটা এটার মধ্যেও যেকোনো নেগেটিভ সিচুয়েশন এর মধ্যেও কিন্তু পজিটিভ আউটকাম আছে। সো ওই যে বললাম যে তারা একটু ভিন্নভাবে চিন্তা করে। তারা ছোট জিনিসের মধ্যেও বড় সম্ভাবনা দেখে। সো এটা হচ্ছে এই যে পজিটিভ থিংকিং। বললাম না যে আপনি টুথপিক বানিয়েও কিন্তু মিলিয়নিয়ার হতে পারেন। ববিন বানিয়েও কিন্তু আপনি হাজার কোটি টাকার মালিক হতে পারেন। ছোট, ছোট অনেক কিছুই আছে। আপনি হয়তো একটা পিঠার দোকান খুলেও কিন্তু শেষ পর্যন্ত দেখা যাবে যে আপনি অ অনেক ভালো বিজনেস করতেছেন। তাই না? এমনকি অনেকে আছে হয়তো রাস্তার কিনারে ছোট একটা দোকান সেখানে হালিম বিক্রি করে, পিয়াজু বিক্রি করে। আপনার সেগুলা দিয়েও কিন্তু তাদের সামোসা বিক্রি করে। সেগুলা দিয়েই তাদের অনেক ইনকাম হয়। সো কোয়েশ্চেনটা হচ্ছে যেটা সেটা হলো সেই জিনিসটাই উনি মনোযোগ দিচ্ছে এবং সেইখানে আ সেইটাকে উনি ভালো করার চেষ্টা করতেছে যে আমি যে পিঠা বানাবো সেটা যেন সবচেয়ে ভালো পিঠা হয়। নিউ ইয়র্কেও এখন অনেকে আছে তারা পিঠা-টিঠা বানিয়ে অনলাইনে বিক্রি করে। ঘরে পিঠা বানায়। ওইটা হয়তো উনার একটা স্পেশাল ক্রাফট। মানে ওইটা উনি ভালোভাবে শিখছে। যে উনার পিঠার খুব প্রশংসা সবাই করতেছে। সো উনি সেখান থেকে শুরু করছে। সো এরকম আপনি একটা জিনিসকে যদি পজিটিভলি আ চিন্তা করেন সেখানে অনেক সম্ভাবনাময় জিনিস আছে। আর যদি আপনি মনে করেন হতাশ হন, তাহলে আপনার সামনে যত সম্ভাবনাই থাকবে, আপনি দেখবেন যে সেখান থেকে কোনো আউটপুট আসতেছে না। কারণ আপনি সবকিছুর মধ্যেই ওই নেগেটিভটা চিন্তা করতেছেন যে হবে না, হবে না। সো কোন বিষয়ে আমাদের একেকজনের একেক রকম মতামতের কারণ হচ্ছে আমাদের ভিন্ন, ভিন্ন দৃষ্টিকোণ। দেখেন আমাদের প্রত্যেকটা বিষয়ে আমাদের একেকজনের মতামত হচ্ছে একেক রকম। আপনি কি দেখবেন সেটা নির্ভর করে আপনি কিভাবে দেখবেন সেটার উপর। তাই না? এই যে ধরেন ন্যায় অন্যায়। যেই জিনিসটা আপনার কাছে ন্যায় সেটা কিন্তু আরেকজনের কাছে অন্যায়। তাই না? যেটা আপনার ইসরায়েলিদের কাছে খুবই ন্যায়সঙ্গত আচরণ সেটা কিন্তু ফিলিস্তিনিদের কাছে জুলুম। সো কথা হচ্ছে এখন কে কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছে। এমন না যে আ তারপরে হালাল হারাম। যেটা আমার জন্য হালাল সেটা কিন্তু আরেকজনের জন্য হারাম। তাই না? আবার আরেকজনের জন্য যেটা হারাম সেটা কিন্তু আবার আমার জন্য হালাল। যেটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে এটা উচিত, আরেকজন সেটাকে অনুচিত মনে করতেছে। এখন এগুলা নির্ভর করতেছে আপনার ধর্ম কি, আপনি কোন দলের, আপনি কোন মতাদর্শের চশমা দিয়ে এগুলো দেখতেছেন। তাই না? এই মুহূর্তে নিউ ইয়র্কে হচ্ছে রাত আবার ঢাকায় দিন। তাই না? এই যে যখন আমরা কথা বলতেছি এই একই এই মুহূর্তে কিন্তু নিউ ইয়র্কে হচ্ছে ওই যে বললাম, এই নিউ ইয়র্কে যখন রাত তখন ঢাকায় হচ্ছে দিন। আবার নিউ ইয়র্কে এখন হচ্ছে দিন। নিউ ইয়র্কে এখন বাজতেছে হচ্ছে 11:30 মানে সকাল 11:30 আবার ঢাকায় এখন রাত। সো কথা হচ্ছে যেটা সেটা হলো এখন আপনি বলবেন যে, "ভাই এখন তো রাত।" আমি বলব যে, "না এখন দিন।" ২ টা কথাই কিন্তু ঠিক আছে। কারণ হচ্ছে আমরা একেকজন একেক জায়গায় আছি। এটা নির্ভর করতেছে এই মুহূর্তে আপনি কোথায় আছেন। আমাদের মন মস্তিষ্কের কাঠামোয় আমরা আমাদের আশেপাশে যাই ঘটুক তার মূল্যায়ন করি। আমাদের আশেপাশে যাই ঘটুক না কেন, আপনি দেখবেন যে সেটাকে আপনি আপনার যে দল মত, আপনার যে তরিকা মাযহাব সেই অনুযায়ী মূল্যায়ন করতেছেন। যে এটা উচিত, এটা অনুচিত। সো কিভাবে আমরা চিন্তা করি, বিভিন্ন পরিস্থিতিতে আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাই, সেটাই আমাদের সাফল্য বা সমাধানের রাস্তা দেখায়। তাই না? আমরা একটা পরিস্থিতিতে আপনি দেখবেন যে আমরা সবাই বলতেছি, "আরে দেশে লোডশেডিং, কারেন্ট চলে যায়, এত সমস্যা কিভাবে হবে?" কিন্তু আরেকজন চিন্তা করলো, ভাই এই লোডশেডিং এর মধ্যেই কিন্তু সে কোটি, কোটি টাকার আইপিএস এর ব্যবসা করতেছে। তাই না? কারণ সে যেমন আমেরিকায় কিন্তু আইপিএস কি জিনিস এটাও আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে, "ভাই এই যে আইপিএস মানে কারেন্ট চলে গেলে যে রহিম আফরোজ আইপিএস বিক্রি করে বাংলাদেশে।" তাই না? কোটি, কোটি টাকার ব্যবসা তাদের। তাই না? আইপিএস, ঘরে, ঘরে আইপিএস, তাই না? আমেরিকায় কাউকে যদি আইপিএস এর কথা বলেন, সে বলবে, "ভাই আইপিএস কি জিনিস?" তারা চেনে না আইপিএস কি জিনিস। কারণ আমেরিকায় কোন দোকানে গিয়েও আপনি আইপিএস খুঁজে পাবেন না। কারণ এখানে কারেন্ট যায় না। মানে আমেরিকায় আপনি বা ধরেন আমেরিকায় কোথাও ১ সেকেন্ডের জন্য কারেন্ট যাবে না। কারণ যারা কারেন্ট সাপ্লাই দেয়, যেমন ধরেন নিউ ইয়র্কে কারেন্ট সাপ্লাই দেয় হচ্ছে কর্ন এডিসন। কর্ন এডিসন এর কোন কারণে যদি তাদের একটা লাইন ফেইল করে, সাথে, সাথে আরেকটা লাইন থেকে পাওয়ার সাপ্লাই শুরু হবে, আপনি টেরও পাবেন না। ওইটা তাদের ইনস্ট্যান্ট আরেকটা লাইন ফিট করা আছে। আপনার এখানে কারেন্ট চলে গেছে, সাথে, সাথে আরেকটা লাইন থেকে কারেন্ট সাপ্লাই শুরু হবে। সো আপনার আর আমার পক্ষে এটা জানা সম্ভব না যে কখন কারেন্ট গেল। সো তখন তারা বাকি ওই সময়ের মধ্যে তারা বাকি যে লাইনটা আছে সেটা মেরামত করে ফেলবে।
সো কারেন্ট এখানে যায় না। সো যেখানে কারেন্ট যায় না সেখানে আইপিএস ব্যবসার জন্য তো সেটা একেবারেই অনুপযোগী একটা মার্কেট। কিন্তু কারেন্ট গেলে আল্টিমেটলি সেখানে কিন্তু আপনি অপরচুনিটি দেখতে পারেন। যে ভাই এর মধ্যেই আমি রিচার্জেবল ফ্যান, রিচার্জেবল আপনার লাইট, রিচার্জেবল এইসব আইটেম বিক্রি করে কিন্তু আপনি ভালো ব্যবসা করতে পারেন। বাংলাদেশে সেসবের ভালো মার্কেট চলতেছে। সোলার এটা সেটা অনেক কিছু বিক্রির সম্ভাবনা আছে। সো কোয়েশ্চেন হচ্ছে যেটা সেটা হচ্ছে একজন সমস্যা দেখে আরেকজন সে সমস্যার মধ্যে সম্ভাবনা দেখে। সো এই যে যুদ্ধের বাজারে কিন্তু ব্যবসা করে অনেকে কোটি, কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। যে শাহবাগ আজিজ মার্কেটের নিচে চায়ের দোকানে দিনে ২,০০০ কাপ চা বিক্রি করে। কাপ প্রতি ৳২ লাভ হলে দিনে তার ৪,০০০ মাসে ১,২০,০০০ জি, দেলোয়ার হোসেন কমেন্ট করেছেন। জি, সত্যি কথা। দেখেন একজন চা বিক্রেতা। চা বিক্রেতা এই যে আজিজ মার্কেটের নিচে হ্যাঁ, কথা সত্য। আজিজ মার্কেটের নিচে দিনে ২,০০০ কাপ না আরো বেশি হইতে পারে। সো কমপক্ষে ২,০০০ কাপ তো বিক্রি হয়। কারণ সেখানে এত মানুষ প্রতিদিন জটলা পাকায়। সো চা বিক্রি করতেছে এবং মাসে তার অনায়াসেই হচ্ছে আপনার ৳১,২০,০০০ ইনকাম। ওই যে বললাম ৳১,২০,০০০ ইনকাম করে এরকম ডাক্তারের সংখ্যা বাংলাদেশে খুবই কম। মানে ডাক্তারদের মধ্যে 10% ডাক্তার পাবেন না আপনি যা এমবিবিএস ডাক্তারদের মধ্যে 10% ডাক্তারও পাবেন না যার নেট ইনকাম মাসে ৳১,২০,০০০। উম মানে লট লেস দ্যান 10%। আর বাকি 90% এমবিবিএস ডাক্তার ৳১,০০,০০০ ইনকাম করে না। অথচ একজন চাওয়ালা চা বিক্রি করে কিন্তু ৳১,২০,০০০ ইনকাম করতেছে। সো ওই তো আপনি যদি এজন্য আপনাকে বললাম না আপনাকে ঢাকা মেডিকেলে চান্স পেতে হবে না ৳১,২০,০০০ ইনকাম করার জন্য। আপনি যদি চা বানানোটা ভালোভাবে শিখতে পারেন, দেখবেন যে আপনার কাছ থেকে মানুষ খাচ্ছে। হ্যাঁ? সো এটা হচ্ছে গিয়ে বিষয়। সো আমাদের দৃষ্টিভঙ্গি বদলাইতে হবে। আমরা যখনই এরকম পজিটিভ চিন্তা করব, তখনই আমরা দেখব যে ভিন্ন জিনিসগুলো দেখব। সো আমরা কিভাবে দেখতেছি সেসবের উপরে নির্ভর করে সবকিছু। সো আমাদের ইতিবাচক বিশ্বাস বা মনের শক্তি আমাদের সাফল্যের পথে টেনে নিয়ে যায় ইঞ্জিনের মতো। সো আজকের আমাদের যে হেডলাইনটা দিয়েছি সেটা হচ্ছে বিশ্বাসের অবিশ্বাস্য শক্তি। সো আপনি যখন বিশ্বাস করবেন, এই বিশ্বাস হচ্ছে আপনার একেবারে ইঞ্জিন। যেমন ধরেন একটা গাড়ির যদি ইঞ্জিন না থাকে, তো সেই গাড়ি আর একটা বাক্সর মধ্যে কি পার্থক্য? সেটা সেটার ইঞ্জিনই নাই। সেটা জাস্ট এ বাক্স, একটা স্ট্যাটিক বাক্স। সেটাকে আর গাড়ি বলা যাবে না। সো গাড়ির মেইন তো হচ্ছে ইঞ্জিন। সো আপনার মধ্যে যদি এই ইঞ্জিনটা হচ্ছে আপনার বিশ্বাস। আপনি যখন বিশ্বাস করবেন এই দেখবেন যে আপনি সামনে অগ্রসর হচ্ছেন। কারণ একটা গাড়িকে যেমন সামনে টেনে নিয়ে যাচ্ছে তার ইঞ্জিন, ঠিক তেমনি একটা মানুষকে সামনে টেনে নিয়ে যায় হচ্ছে তার বিশ্বাস। সো বিশ্বাস, আপনি যখনই একটা ইতিবাচক বিশ্বাস করবেন যে আমাকে দিয়ে হবে, এই কাজটা করে আমি সফল হব, তখনই আপনি কাজটা শুরু করবেন। যতক্ষণ পর্যন্ত না আপনার বিশ্বাস হবে যে আপনি একটা YouTube চ্যানেল খুলে সফল ইউটিউবার হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার YouTube চ্যানেলই খুলবেন না। যদি YouTube চ্যানেল খোলার জন্য কয়েক মিনিট লাগে, আপনার একটা Gmail অ্যাকাউন্ট থাকলেই আপনি একটা YouTube চ্যানেল খুলতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে এটা বিশ্বাস করবেন যে আমি একটা YouTube চ্যানেল খুলে আমি সেখানে সাকসেসফুল হতে পারবো। যেদিন আপনি এটা বিশ্বাস করবেন সাথে, সাথে আপনি YouTube এ গিয়ে আগে একটা YouTube চ্যানেল খুলবেন। যেদিন আপনার মনে হবে যে আমি কনটেন্ট ক্রিয়েট করে সাকসেসফুল হতে পারবো, এই দেখবেন যে আপনি একটা কনটেন্ট বানিয়ে YouTube এ আপলোড করছেন। তার আগ পর্যন্ত আপনি আপলোড করেননি। YouTube is there for আ আ more than 2 decade মানে YouTube কিন্তু মোটামুটি দশকের উপর ধরে আপনার আছে। কিন্তু আমাদের অনেকেরই YouTube চ্যানেল নাই। কেন? কারণ আপনার এখনো পর্যন্ত সে বিশ্বাসই তৈরি হয় নাই যে আপনি একটা YouTube চ্যানেল খুলে সেখানে একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা মানুষ একসময় দেখতে পারে। কিন্তু আপনি প্রতিদিন YouTube এ গিয়ে দেখতেছেন এরকম অসংখ্য ভিডিও যেগুলোর লাখ, লাখ ভিউ হচ্ছে। এবং আপনি আ একটু যদি চিন্তা করেন বসে, আজকে যখন আপনি এই YouTube স্ক্রল করবেন, আপনি যখন আজকে Facebook স্ক্রল করবেন, তখন এরকম অসংখ্য ভিডিও আসবে। একটু মনে, মনে বসে চিন্তা করবেন যে এরকম একটা ভিডিও কি আমি বানাইতে পারি না? দেখবেন যে হ্যাঁ, পারি তো। আমার হাতেই তো স্মার্টফোন আছে। আমি বসে, বসে Facebook দেখতেছি মানে কি? আমার হাতে তো অবশ্যই স্মার্টফোন আছে। আমার হাতে ইন্টারনেট আছে। সো আমি তো ভাই আ মানে আমার নিজের চেহারা না দেখিয়েও তো একটা ভিডিও বানাতে পারি। তাই না? ঢাকার রাস্তায় আপনি হাঁটতেছেন, ভিডিও করতেছেন। তাই না? এই যে ঢাকার পান্থপথ এটা। তাই না? সেখানেও আপনি দেখাতে পারেন। তো তার মানে কি? একটা ভিডিও বানিয়ে কিন্তু আপনি Facebook এ আপলোড করে দিতে পারেন। মানে এটাতে আপনার কিছুই খরচ হবে না। কিন্তু তারপরেও আমরা কেন করি না?
কারণ আমরা এটা বিশ্বাস করি না যে ভাই আমি এরকম ১টা ২টা ভিডিও বানিয়েও কিন্তু আমি সফল হতে পারি। সেখান থেকেও একসময় আমার $100, $200, $300 ইনকাম হতে পারে। এই বিশ্বাসটা যেদিন আপনি করবেন সেদিন থেকে আপনি দেখবেন যে আপনি ওই কাজ শুরু করে দিছেন। তাই না? এভাবে নিউ ইয়র্কের আম আ আপনার গার্বেজ ট্রাক কিভাবে ময়লা পরিষ্কার করে রাস্তায়, তারপরে নিউ ইয়র্কের দোকানপাট এগুলা দেখায়, দেখায় কিন্তু আজকে অনেকে আছে রীতিমতো তাদের মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। এবং এটা এখন তাদের ফুল টাইম ইনকাম। তারা আমেরিকার পথে, পথে কি হচ্ছে, একেকজন একেকটা জিনিস দেখাচ্ছে। সো কারণ কি? এবং তাদের এখন এটা ফুল টাইম ইনকাম। তারা $৪,০০০-৫,০০০ ইনকাম করে। সো যেইদিন আপনি এটা বিশ্বাস করবেন যে আপনাকে দিয়ে এই কাজটা হবে এবং এই কাজটা করে আপনি সাকসেসফুল হতে পারবেন, এই দেখবেন যে আপনার কাজটা শুরু হয়ে গেল। সো পৃথিবীর যেকোনো কাজ, আপনার যদি এটা বিশ্বাস না হয় যে এটা আমাকে দিয়ে হবে বা এই কাজটা করে সফল হওয়া সম্ভব। এটা যদি আপনি বিশ্বাস না করেন আপনাকে দিয়ে সে কাজটা হবে না। আপনি কাজই শুরু করবেন না। যখন আপনার মনে হবে যে আপনি পড়ালেখা করলে ভালো করবেন, এই কিন্তু আপনি পড়াশোনা শুরু করবেন। যে পড়াশোনা করলে আপনি একদিন পাস করতে পারবেন পরীক্ষায়, পড়াশোনা করলে আপনি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারবেন। এটা যেদিন আপনি বিশ্বাস করবেন সেদিন থেকে শুরু হবে। তার আগ পর্যন্ত আপনি দেখবেন যে আপনি ওই কাজটা করতেছেন না। সো বিশ্বাসের হচ্ছে এই অবিশ্বাস্য শক্তি। বিশ্বাস হচ্ছে আ বিশ্বাস হচ্ছে আমাদের জেনারেটর। আমরা যখনই বিশ্বাস করি তখন সেখান থেকে পাওয়ার সাপ্লাই শুরু হয়। তাই না? বিশ্বাস হচ্ছে আপনার ইলেকট্রিসিটির মতো। ইলেকট্রিসিটি না থাকলে আপনার এই যে আপনার হাতে যে ফোন, এই ফোনটার যদি এখন চার্জ শেষ হয়ে যায় তাহলে এই ফোনটা কি কাজে লাগবে? ধরেন আপনার এই ফোনের মধ্যে আপনার চার্জ নাই। তো চার্জ যদি না থাকে তাহলে কি এই ফোনে একটা বাটখারা ছাড়া আর কিছুই না। সো আপনার এরকম আপনার গাড়ির মধ্যে যদি তেল শেষ হয়ে যায়, আপনার ইঞ্জিন যদি কাজ না করে, এই গাড়ির সবই ঠিক আছে কিন্তু এই গাড়ি জায়গা থেকে নড়বে না ১ ইঞ্চিও। সো আপনার বিশ্বাস হচ্ছে আপনার জেনারেটর। আপনি যখন কোন একটা জিনিস বিশ্বাস করবেন সেখান থেকে পাওয়ার সাপ্লাই শুরু হবে। সেখান থেকেই আপনি দেখবেন যে আপনার উদ্যোগ শুরু হয়েছে। আপনি এবার কাজ করতেছেন। আপনি যখন দেখবেন সেখান থেকে রেজাল্ট আসতেছে আপনার বিশ্বাসের পরিমাণ আরো বেড়ে গেছে। যে আরে দারুণ তো আমরা একটা ভিডিও বানালাম সেটাতে ২,০০০ মানুষ অলরেডি রিঅ্যাক্ট করছে ৫,০০০ ভিউ হইছে। এই দেখবেন সেখান থেকে $১০০ ইনকাম হইছে, সেখান থেকে $৫০০ ইনকাম হইছে। এই যখন হবে তখন আপনি দেখবেন যে ভাই শত ব্যস্ততার মধ্যেও আপনি সেটার জন্য একটু সময় বের করতেছেন। আপনার মাথার ভিতরে কিন্তু আইডিয়া জেনারেট হচ্ছে যে আর কি নিয়ে ভিডিও বানানো যায়। এরপর দেখবেন যে আপনার নতুন, নতুন আইডিয়া আসতেছে মাথায়। আপনি আরো ভালো ভিডিও বানাচ্ছেন, আরো ভালো কনটেন্ট বানাচ্ছেন। তাই না? আপনি আ ধরেন মাল্টি লেভেল মার্কেটিং এ আছেন। সো আপনি যখনই একজনের কাছে যাবেন ডিরেক্ট সেলিং এ, আপনি একটা জায়গায় যাবেন, যখনই আ ১-১০ জনের কাছে গেলেন একটা সেল হয়ে গেল। দেখবেন যে আপনি ইন্সপায়ার্ড হয়ে গেলেন যে ভাই সেল তো হচ্ছে। হ্যাঁ, তখনই আপনি আরো ১০ জনের কাছে যাবেন, আরো সেল বাড়তেছে। আপনি ইন্সপায়ার্ড হবেন যে হ্যাঁ, সেল করতে সেল করলে কিন্তু সেল হয়। মানুষ কিন্তু পারচেজ করে। হ্যাঁ, অনেক রিজেক্টেড হবেন আপনি। অনেক মানুষ আপনাকে রিজেক্ট করবে। এটা সত্যি কথা। কিন্তু সেখানে আপনি দেখবেন যে সাকসেসফুল হচ্ছেন আপনি। পৃথিবীর কোন ব্যবসায়ী তো 100% মানুষ তো অ্যাকসেপ্ট করে না। মানুষ রিজেক্ট করবে। আপনি পান্থপথে যদি একটা দোকান খোলেন, গুলশান এভিনিউতে যদি আপনি একটা শোরুম নেন, আপনার শোরুমের সামনে দিয়ে যত মানুষ হেঁটে যাবে সবাই তো আর আপনার শোরুমে ঢুকবে না। সবাই আপনার শোরুমে কিনবে না আপনার কাছ থেকে প্রোডাক্ট। বাট এর মধ্যেই কেউ না কেউ আপনার দোকানে ঢুকবে, কেউ না কেউ কিনবে। এবং আপনার যা ব্যবসা হওয়ার হবে। সো আপনাকে এরকম আপনি আপনার কাজ করে যান। আপনাকে আগে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন আল্টিমেটলি কাজ হবে না। সো হেনরি ফোর্ড তাই বলেছিলেন, "আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন অথবা আপনি পারবেন না। ২ ক্ষেত্রেই আপনি সঠিক।" মানে হেনরি ফোর্ড বলছে যে, "If you believe you can or if you think you can't, you are all right." মানে আপনি যদি বিশ্বাস করেন যে আপনি যদি চিন্তা করেন যে আপনি পারবেন অথবা আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন না, ২ টি ক্ষেত্রেই আপনি ঠিক আছেন। You are all right. কারণ আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন, দেখবেন যে আপনি পারছেন। আর আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন না, দেখবেন যে আপনি আসলেই পারেন নাই। তাই না? তখন এরা বলে যে, "হ্যাঁ, আমি তো আগেই বলছিলাম এ কাজ আমাকে দিয়ে হবে না।" হ্যাঁ, আপনি যদি মনে করেন আপনাকে দিয়ে এ কাজ হবে না, আপনাকে দিয়ে আসলেই এ কাজ হবে না। আর আপনি যদি বিশ্বাস করেন যে এ কাজ আমাকে দিয়ে হবে, তাহলে আপনাকে দিয়ে আসলেই হবে। দেখবেন যে কোনো না কোনোভাবে একটা রাস্তা বের হয়ে গেছে। সো আপনি যাই বিশ্বাস করবেন ফলাফল তাই হবে। এই যে বড়, বড় সিনেমা, গান, বৈজ্ঞানিক বিভিন্ন আবিষ্কার, এই যে সফল ব্যবসা প্রতিষ্ঠান, বড় রাজনৈতিক দল, তারপর হচ্ছে এই যে বড়, বড় স্পোর্টস ক্লাব এগুলোর মূল ভিত্তি হচ্ছে সাফল্যের দৃঢ় বিশ্বাস।
তাই না? এই সাফল্যের বিশ্বাস হচ্ছে সফল মানুষদের একেবারে মৌলিক, অত্যাবশ্যকীয় একটা উপকরণ। তাই না? একটা বড় রাজনৈতিক দল, তাই না? আজ থেকে ধরেন ৫০ বছরের পুরনো রাজনৈতিক দল। কোন একজন বিশ্বাস করছে যে এইটা দিয়ে একটা সময় আমরা বিরাট পরিবর্তন আনতে পারবো। সেখান থেকে সেই রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হইছে একটা বিশ্বাস। বিশ্বাস নিয়ে তারা শুরু করছে যে এই পরিবর্তনগুলো দরকার। সেখান থেকে একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান, কোন একজন একটা ব্যবসা বিশ্বাস নিয়ে শুরু করছে। যে এটা আমি পারবো, এটা আমি করতে পারবো। সেখান থেকেই উনি আস্তে, আস্তে সেই রাস্তা খোঁজা শুরু করছে। রাস্তা খুঁজে পাইছে। করতে, করতে আজকে সেগুলো গ্রুপ অফ কোম্পানি। তাই না? বসুন্ধরা গ্রুপ বলেন, যমুনা গ্রুপ বলেন, এই যে গ্রুপগুলো, এগুলো একটা বিশ্বাস থেকে এই গ্রুপগুলোর জন্ম। তারা বিশ্বাস করছে যে আমাদেরকে দিয়ে হবে, আমরা পারবো। তাই না? সো সেখান থেকে একটা স্পোর্টস ক্লাব, তাই না? কোনো একজন প্রতিষ্ঠা করছে এবং কোনো একজন যেটা প্রতিষ্ঠা করছে, উনি একটা বিশ্বাস নিয়ে কিন্তু এটা প্রতিষ্ঠা করছে। একটা আ বিশ্বাস করছে যে হ্যাঁ, আমরা বড় হতে পারবো। আমাদের পক্ষে সম্ভব। তো সফল মানুষদের মধ্যে একেবারে অত্যাবশ্যকীয় মৌলিক যে উপকরণ সেটা হচ্ছে বিশ্বাস। সো বিশ্বাস এজন্যই বলে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই না? বিশ্বাস আপনি যখন বিশ্বাস করবেন সেখান থেকেই শুরু হবে। আপনার যাত্রা শুরু। তাই না? বিশ্বাস। বিশ্বাস হচ্ছে সফল মানুষদের একেবারে মৌলিক অত্যাবশ্যকীয় উপকরণ। মানে আপনার মধ্যে যদি বিশ্বাস না থাকে, আপনি শুরুই করতে পারবেন না। তাই না? যেমন এই যে আমাদের আহসানুল মজিদ ভাই, উনি একজন অ্যাথলেট। উনি আ প্রায় ১ ডজন স্বর্ণপদক পাইছে। আ উনি টরন্টোতে থাকেন। আমার প্রায় সবগুলো লাইভে উনি উপস্থিত থাকেন। এবং উনি একবার টরন্টো থেকে নিউ ইয়র্ক আসছে শুধু আমার সাথে দেখা করার জন্য। অনেকেই অবশ্য নিউ ইয়র্কে আসেন। আমি এটাও এখানে একটু বলে রাখি। আমার পক্ষে আসলে সম্ভব হয়ে ওঠে না। আ সবার সাথে মানে টাইম ম্যাচ করে না। কারণ হচ্ছে নিউ ইয়র্কে এসে অনেকে আমাকে মেসেজ-টেসেজ করেন। আ বিভিন্নভাবে একটু দেখা করতে চান। কিন্তু সময় হয়ে ওঠে না এই কারণে কারণ নিউ ইয়র্কে যারা আসেন তারা আসলে নিজেরাও খুব ব্যস্ত থাকেন। কারণ ওনারাও খুব অল্প সময়ের জন্য আসেন ব্যবসার কাজে বা হয়তো একটু ভ্যাকেশনে আসেন। তো ওনাদের অনেক খুব টাইট schedule থাকে। যে একটু টাইম স্কোয়ারে যাবেন। সেখান থেকে আবার একটু হয়তো আ আ আপনার আ আরেকটা জায়গায় যাবেন, আপেল বাগানে যাবেন। এরকম অনেকগুলো দেখার জায়গা আছে। নিউ ইয়র্ক তো আসলে ২-৩ দিনে দেখে শেষ করা যায় না। অনেকগুলো দর্শনীয় স্থান আছে। সো ওনাদেরও অনেক টাইট schedule থাকে আরকি। সো তখন দেখা যায় যে টাইম মেলানো খুব মুশকিল হয়ে যায়। আমি যে সময়টায় হয়তো সময় করতে পারবো, সে সময়টায় উনি সময় করতে পারবেন না। আবার উনি যে সময়টায় সময় করতে পারবে, সে সময় আমার হয়তো আরেকটা schedule থাকে। সো যাই হোক আহসানুল মজিদ ভাই উনি টরন্টো থেকে আসছে শুধু আমার সাথে দেখা করার জন্যই। যে আপনি কোন সময় পারবেন আমি সে সময় এসে আপনার সাথে দেখা করব। তো আ উনার সাথে সে কারণেই একবার দেখা করা সম্ভব হইছে। পরে আমি উনার সাথে কথা বলে রীতিমতো অবাক হয়ে গেলাম যে উনি অনেক বড় সেলিব্রিটি। মানে উনি আ মানে জাতীয় পর্যায়ে মানে একদম আন্তর্জাতিক গোল্ড মেডেল আছে উনার। প্রায় ১২ টার মতো গোল্ড মেডেল পাওয়া উনি সাঁতারে। আ তো ওই জায়গায় উনি কিন্তু একেবারে আ সেলিব্রিটি এবং ওই জায়গায় উনি হচ্ছে অনেকের আইডল আরকি। উনার অটোগ্রাফ নেয়ার জন্য মানুষ লাইনে দাঁড়ায় থাকে। মানে আ যারা ওই ট্রেডের আরকি। এখন আমি তো আর ওই অ্যাথলেট না, যে কারণে আমি ওই ট্রেড সম্পর্কে জানি না। কিন্তু উনি প্রায় ১২ টা স্বর্ণপদক জিতছে। মানে ১২ টা আন্তর্জাতিক স্বর্ণপদক আছে উনার। সো আহসানুল মজিদ। সো ওই ট্রেডে যারা আছেন উনারা উনাকে চিনবেন। তো কথা হচ্ছে যেটা সেটা হলো তো অ্যাথলেটিক্স এর আলোচনায় যখন আসছে, তখন এই আমার উনার কথা মনে পড়ল সেজন্যই বললাম। আপনি যখন অ্যাথলেট হবেন, আপনি উইন করতে পারবেন না যদি আপনার সেই বিশ্বাস না থাকে। আপনি স্বর্ণপদক জিততে পারবেন না আপনার মধ্যে যদি সেই বিশ্বাসটা না থাকে। সো একজন অ্যাথলেট তার মধ্যে ওই উইনিং অ্যাটিটিউড টা থাকতে হবে। জেতার মানসিকতা থাকতে হবে। আপনি দেখেন ওই যে আমাদের ক্রিকেট টিম যখন যায়, তখন আমাদের মানসিকতা থাকে একরকম যে আমরা হয়তো যদি কোন রকম কোয়ার্টার ফাইনাল খেলতে পারি তাইলেই আমরা বিরাট সাকসেসফুল। তার মানে আমাদের মানসিকতাই হচ্ছে আমাদের টার্গেটই হচ্ছে অটুক। তো আম আমরা সেটুকুই করতে চাই। আর কি আমাদের এক্সপেকটেশনই হচ্ছে এরকম। ওই যে আমাদের ক্রিকেট টিমকে নিয়ে পাকিস্তানে একটা টক শো আছে, কমেডি টক শো আরকি লুজ টক। ওরা ওই একটা বাংলাদেশী ক্রিকেটার আ আরকি মঈন খান, আ আ মঈন আলী। উনি ওইখানে বাংলাদেশী ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছে আরকি। তো আপনারা দেখছেন অনেকে। এটা বিভিন্ন জায়গায় Facebook এ খুব ভাইরাল। সো জিজ্ঞেস করছে তো আমাদের ক্রিকেটার বলতেছে আরকি যে আমাদের টার্গেটই হচ্ছে যে আমরা জিতবো না আরকি। We will lose. তাই না? This is our target, नहीं जीतेगा।
তো পরে বলছে যে, "ফির খেলতে क्यों? हमारा मर्जी।" কেন এখন কথাটা হচ্ছে পরে আবার এক্সপ্লেইন করছে যে কেন? বলে যে আমরা যখন ওই ইন্ডিয়ার পাকিস্তানের সাথে ওয়ার্ল্ড কাপের ম্যাচ জিতছে তারপর হইতেছে গভর্নমেন্ট ইনকোয়ারি করছে আরকি। যে রাতে ঘুমের থেকে উঠে জিজ্ঞেস করছে যে ইনকোয়ারি হ্যাঁ, তুম লোগ জিতা कैसे? সো যে আমরা যখন জিতি তখন হইতেছে ইনকোয়ারি হয়। কিন্তু হারলে কোনো সমস্যা নাই। বা কোনো বিষয় না। তার মানে বাংলাদেশ ক্রিকেট টিম জিতবে এটা কেউ এক্সপেক্ট করে না। তো তারা হারবে এটাই হচ্ছে জেনারেল এক্সপেকটেশন। মানে আমরা খেলি কেন? আমাদের ইচ্ছা। আমরা খেলি। কিন্তু আমরা জেতার জন্য খেলি না। সো আপনি যখনই মনে করবেন যে ভাই আমাকে কিন্তু অস্ট্রেলিয়ান টিম তারা যখন খেলে তাদের মধ্যে ঐরকম অ্যাটিটিউডই থাকে। যে আমরা চ্যাম্পিয়ন। এজন্য এই যে ৬ বার চ্যাম্পিয়ন হইছে। মানে তাদের মধ্যে ওই অ্যাটিটিউডটাই এমন। যে we will win এবং আমরা চ্যাম্পিয়ন হব, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা খেলে। সো যারা ওইরকম গোল্ড মেডেল উইনার তাদের মধ্যে ঐরকম মেন্টালিটিই থাকে। ওইরকম উইনিং অ্যাটিটিউড থাকে। ওরকম একটা মেন্টালিটি থাকে, ওরকম একটা অ্যাটিটিউড থাকে যে আমরা চ্যাম্পিয়ন। সো ঐরকম একটা চ্যাম্পিয়নের মেন্টালিটি যদি আপনার না থাকে আপনি কখনোই চ্যাম্পিয়ন হতে পারবেন না। সো এটা বিশ্বাস এবং সেই বিশ্বাসটা এখন এটা না যে আপনি ট্র্যাকে গিয়ে শুধু বিশ্বাস করবেন যে আমি গোল্ড মেডেল উইন করব তা না। আপনার মধ্যে যখন এই বিশ্বাসটা বদ্ধমূল হবে যে না আমি গোল্ড মেডেল উইন করতে পারি তখন আপনি সেইভাবে কিন্তু নিজেকে ডেডিকেট করবেন ওই প্র্যাকটিসে। আপনি তখন প্রতিদিন গড়ে ৮ ঘন্টা মানে ৮ ঘন্টা ১০ ঘন্টা আপনি প্র্যাকটিস করবেন বা যেকোনো মূল্যে আমার গোল্ড মেডেল চাই। হ্যাঁ? তখন সেইভাবে কিন্তু আপনি নিজেকে ডেডিকেট করবেন। সেইভাবে কিন্তু আপনি নিজেকে প্রিপেয়ার করবেন গোল্ড মেডেলের জন্য। সো যখন আপনি বিশ্বাস করবেন যে আপনাকে দিয়ে সম্ভব। কিন্তু যখন আমরা সেগুলো বিশ্বাস করে না যে কথাটা হচ্ছে যে আমরা যখন বিশ্বাসই করব না যে না আমাদেরকে দিয়ে হবে, তখন আমরা নিজেরা সেভাবে প্রিপেয়ারও করব না, নিজেদেরকে প্র্যাকটিসও করব না। সেইভাবে আমরা রিহার্সাল দিব না এবং শেষ পর্যন্ত আমরা উইনও করতে পারব না। সো এখানে একটা স্টোরি বলি। এটা হচ্ছে 1958 মানে ১৯৫৮ সাল পর্যন্ত সারা দুনিয়ায় একটা সাধারণ বিশ্বাস ছিল অ্যাথলেটদের মধ্যে যে একজন অ্যাথলেটের পক্ষে ৪ মিনিটে ১ মাইল দৌড়ানো অসম্ভব। মানে তার আগ পর্যন্ত মানে ১৯৫৮ সালের আগ পর্যন্ত কোনো অ্যাথলেট ৪ মিনিটের কম সময়ে ১ মাইল দৌড়াতে পারেনি। তাই এইটা মোটামুটি বদ্ধমূল বিশ্বাস ছিল যে একজন মানুষ ৪ মিনিটের কম সময়ে ১ মাইল দৌড়াতে পারবে না। কারণ এবং তখন বিভিন্ন ওই যে আ ফিজিশিয়ান যারা আছে তারা এক্সপ্লেইন করছে এর কারণটা যে মানুষের শরীর যে গঠন তাতে মানুষের পক্ষে ৪ মিনিটের কম সময়ে ১ মাইল দৌড়ানো সম্ভব না। কারণ তাতে তার ফুসফুস ফেটে যাবে, সে মারা যাবে। এরকম বিভিন্ন রকমের ব্যাখ্যা আ মানে ডাক্তাররা দিত, শরীরতত্ত্ববিদ যারা। তারা সেরকম ব্যাখ্যা দিয়েছে এবং অ্যাথলেটরা সেরকমটাই বিশ্বাস করত যে একজন মানুষের পক্ষে ৪ মিনিটের কম সময়ে ১ মাইল দৌড়ানো সম্ভব না। এবং এই বিশ্বাসটাই মোটামুটি কয়েক দশক ধরে বলবৎ ছিল। যে এই এবং অ্যাথলেটরা কোনদিন ৪ মিনিটের কম সময়ে ১ মাইল দৌড়াতে পারেনি। ১৯৫৮ সালে ব্রিটিশ অ্যাথলেট স্যার রজার ব্যানিস্টার ১ম ৪ মিনিটের কম সময়ে ১ মাইল দৌড়ে বিশ্ব রেকর্ড করেন। মানে সর্বপ্রথম রজার ব্যানিস্টার ব্রিটিশ অ্যাথলেট। উনি হচ্ছে ৪ মিনিটের কম সময়ে ১ মাইল দৌড়ান এবং এটা ছিল একটা বিশ্ব রেকর্ড। কিন্তু এই গল্পটা এখানে শেষ না। গল্পটা হচ্ছে যেটা সেটা হলো এই রেকর্ডের মাধ্যমে উনি শুধু একটা বিশ্ব রেকর্ডই করেননি। উনি এই রেকর্ডের মাধ্যমে এই যে একটা প্রচলিত বিশ্বাস ছিল যে একজন অ্যাথলেটের পক্ষে ৪ মিনিটের কম সময়ে ১ মাইল দৌড়ানো সম্ভব না। এই যে একটা লিমিটিং বিলিফ ছিল তাদের মধ্যে, এই যে একটা সীমাবদ্ধ বিশ্বাস ছিল, এইটাও উনি ভেঙে দেন। এবং যে ৪ মিনিটের কম সময়ে একজন মানুষের পক্ষে দৌড়ানো ১ মাইল দৌড়ানো সম্ভব একজন অ্যাথলেটের পক্ষে। এই বিশ্বাসটা যখন তৈরি হলো তারপর যে ঘটনা ঘটলো সেটা হলো রজার ব্যানিস্টারের রেকর্ড মাত্র ৪৬ দিন টিকেছিল। মানে রজার ব্যানিস্টার এই রেকর্ড করার ৪৬ দিনের মাথায় এই তার রেকর্ড ভাঙছে আরেকজন অ্যাথলেট। এরপর পরবর্তী বছরগুলোতে শত অ্যাথলেট হচ্ছে ৪ মিনিটের কম সময়ে ১ মাইল দৌড়ায়। মানে এই রজার ব্যানিস্টার এই রেকর্ডটা ভাঙার পরের বছর এবার সব অ্যাথলেট এই রেকর্ড ভাঙতেছে। এবং এখনকার সময়ে ৪ মিনিটে ১ মাইল দৌড়ানো কোনো খবর না। মানে এটা খুবই স্বাভাবিক বিষয়। মানে ৪ মিনিটের কম সময়ে যদি আপনি ১ মাইল দৌড়াইতে না পারেন, তাইলে আপনি কোন পেশাদার অ্যাথলিটই না এখন। এখন মোটামুটি এভারেজ সব অ্যাথলিটই ৪ মিনিটের কম সময়ে ১ মাইল দৌড়াইতে পারে। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে যেটা সেটা হলো তাহলে এই যে বিলিফ আপনি যখন বিশ্বাস করবেন, যখনই আরেকজন করবে তখন আপনার মনে হবে যে ভাই হ্যাঁ, এটা সম্ভব। তখন দেখা যাচ্ছে যে সম্ভব হচ্ছে।
এজন্যই বলে যে থিংক আউটসাইড দ্য বক্স। আপনি যখনই একবার একটা জিনিস করে ফেলবেন তখন দেখবেন যে আরেকজন আবার সেই রেকর্ড ভেঙে দিচ্ছে। আরেকজন আবার সেই রেকর্ড ভেঙে দিচ্ছে। যেমন অ্যাপল ১ম ট্রিলিয়ন ডলার কোম্পানি হলো। হ্যাঁ, এখন এই ট্রিলিয়ন ডলার কোম্পানি হওয়ার জন্য কিন্তু অ্যাপলের লাগছে ৩০ বছর। এরপরে $২ ট্রিলিয়ন কোম্পানি হইতে কিন্তু অ্যাপলের লাগছে ২ বছর। মানে $১ ট্রিলিয়ন থেকে ২ ট্রিলিয়নে যে পরের ২ বছরের মধ্যে কিন্তু অ্যাপল $২ ট্রিলিয়ন কোম্পানি হয়ে গেছে। এবং এখন এই মুহূর্তে অ্যাপল হচ্ছে $৩ ট্রিলিয়ন কোম্পানি। তাহলে দেখেন এই করোনার সময় অ্যাপল ১ম ট্রিলিয়ন ডলারের কোম্পানি হলো। কিন্তু পরবর্তী ৩ বছরের মধ্যে অ্যাপল কিন্তু $৩ ট্রিলিয়ন কোম্পানি হয়ে গেছে। কিন্তু ১ম $১ ট্রিলিয়ন কোম্পানি হইতে তাদের লাগছে ৩০ বছর। সো কোয়েশ্চেন হচ্ছে ১ম আপনি যখন একবার বিশ্বাস করবেন, সেখান থেকে আপনি দেখবেন যে আপনার এই এনার্জি সার্কুলেশন শুরু হয়েছে। আপনার মধ্যে শক্তি সরবরাহ শুরু হয়েছে। আপনি দেখবেন আপনি একটা আলাদা রকমের কর্মস্পৃহা, দেখবেন কাজ করতেছেন আপনি। দিনে ১৮ ঘন্টা কাজ করতেছেন, তবু আপনি টায়ার্ড হচ্ছেন না। তাহলে আপনাকে কিসে কাজ করাচ্ছে? আপনার বিশ্বাস আপনাকে কাজ করাচ্ছে। সো আপনাকে আগে বিশ্বাস করতে হবে। আপনি যদি বিশ্বাস না করেন শুরুই হবে না কোনো কিছু। সেটা ব্যবসা হোক, সেটা একটা YouTube চ্যানেল হোক, সেটা একটা Facebook পেজ হোক, হোয়াটএভার। আপনি যাই করতে চাচ্ছেন সেই জায়গায় যদি আপনি সফল হতে চান, সবকিছুর আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে এইটা একটা সলিড প্ল্যাটফর্ম। এখানে কাজ করে আমি সাকসেসফুল হব এবং এই কাজটাই আমাকে দিয়ে হবে। আমি এই জায়গায় সফল হতে পারবো। কারণ আমার থেকেও আরো অর্ডিনারি পিপল কনটেন্ট ক্রিয়েট করে মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। আরে হিরো আলম যদি কনটেন্ট ক্রিয়েট করে মিলিয়নিয়ার হতে পারে, আপনি কেন পারবেন না? সো আপনি একটু চিন্তা করেন যে এটা আমাকে দিয়ে সম্ভব। আমি অবশ্যই তার থেকে ভালো কনটেন্ট ক্রিয়েট করতে পারবো। সো আগে বিশ্বাস করেন, এই দেখবেন যে আপনার ব্রেইন ওয়ার্ক করা শুরু করছে। আপনার ব্রেইনে নতুন, নতুন আইডিয়া আসতেছে। আপনি শুরু করেন। শুরু করলেই আপনি দেখবেন যে অনেক লিমিটেশনস আছে, আপনি ওভারকাম করতে পারবেন। আমরা কেউই এই যে অনেকে মনে করেন যে আচ্ছা আমি যে বই লিখি, তা আমি কখনোই এটা বিশ্বাস করতাম না যে আমি বই লিখতে পারি। কারণ আমার ভাই উচ্চারণের সমস্যা, বানানের সমস্যা, ব্যাকরণের সমস্যা, নানান রকম সমস্যা আছে। বাট এগুলো সবকিছুই কিন্তু ওভারকাম করা সম্ভব। কারণ হচ্ছে বানান-টানান এগুলা দেখার জন্য প্রুফ রিডার আছে। এগুলা প্রকাশকের ব্যাপার। সবকিছু আপনাকে পণ্ডিত হইতে হবে না সব বিষয়ে। সো আমি যখনই একবার এই কোডটা ক্র্যাক করলাম, তারপরে আমি দেখলাম যে ভাই আমাকে মেইনলি যেটা করতে হবে, আমাকে একটু চিন্তা করতে হবে। আমার তো কিছু চিন্তা আছে। সেগুলো আমি লিখতে পারি। হ্যাঁ, আমার বানান, বাক্য, ব্যাকরণ যা ভুলভাল হবে, এগুলো ঠিক করার জন্য লোক আছে। প্রফেশনাল প্রুফ রিডার আছে। এমনকি পত্রিকায় যারা কলাম লিখে তাদেরও বানান, বাক্য, ব্যাকরণ এত সহিশুদ্ধ না। এগুলো ঠিক করে দেওয়ার জন্য পত্রিকায় প্রুফ রিডার আছে। প্রুফ রিডাররা এগুলো ঠিক করে। সো আপনার এগুলো নিয়ে অত করার দরকার নেই। এমনকি আপনার তথ্য-উপাত্ত সব ঠিক আছে কিনা এগুলার জন্য আপনি লোক হায়ার করবেন। তারা ফ্যাক্ট চেক করবে যে না আপনার বইয়ে এই যে তথ্যটা দিলেন এই তথ্যটা ঠিক না। তখন আপনি সেগুলো আবার কারেক্ট করবেন। মানে এগুলো বই পাবলিশ হওয়ার আগে অনেকগুলো স্টেপ আছে। সো সেগুলোর মধ্যে দিয়ে এই জিনিসগুলো কারেক্ট করা হয়। তো কোয়েশ্চেন হচ্ছে যেটা সেটা হলো যে আপনি অনেক কিছুই করতে পারবেন। সেসব জায়গায় আপনি অনেক হেল্পিং হ্যান্ড পাবেন। সবকিছু আপনাকে করতে হবে না। কিন্তু আপনাকে আগে বিশ্বাস করতে হবে যে ভাই আমি এটা পারবো। তখনই আপনি দেখবেন আপনি শুরু করবেন। আপনি যদি ব্যবসায়ী বা উদ্যোক্তা হন, তবে আপনি অবধারিতভাবে ব্যর্থতা বা লোকসানের মুখোমুখি হতে যাচ্ছেন। কেন আমাদের এই বিশ্বাসটা জরুরি সেটা আপনাকে বলি। আপনি যদি উদ্যোক্তা হন বা আপনি যদি ব্যবসায়ী হন, তবে আপনি অবধারিতভাবে ব্যর্থতা বা লোকসানের মুখোমুখি হতে যাচ্ছেন। এটা সবসময় খেয়াল রাখবেন। আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনি অবধারিতভাবে ব্যবসায় লোকসান হবে আপনার। যদি এটা ইতিমধ্যে না হয় তবে কখনো না কখনো এটা হবেই। আপনি ধরেন এখনো পর্যন্ত ব্যবসায় লোকসান হয়নি আপনার, কিন্তু কোনদিন না কোনদিন হবে। এটা আপনাকে নিরুৎসাহিত করার জন্য নয়, বরং এটাই বাস্তবতা। আপনি যেই ব্যবসায় করতেছেন সেই ব্যবসায় আপনার কখনো না কখনো লোকসান হবে, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আপনার বিশ্বাস যদি দৃঢ় হয়, মানে আপনার যদি বিশ্বাসটা দৃঢ় হয় তবে কোনো লোকসান বা প্রতিবন্ধকতা আপনাকে পুরোপুরি মুছে ফেলতে পারবে না। তাই না? বিলিভ ইন ইয়োরসেলফ ইস দ্য নেম অফ দ্য গেম। তাই না? আপনার নিজের উপরে বিশ্বাস, এটাই হচ্ছে আপনার টিকে থাকার মন্ত্র। কারণ আপনি এই যে আপনি আ আ কি আপনি বিশ্বকাপ খেলতে যাবেন, ১ম ম্যাচেই কিন্তু আপনি হেরে বসতে পারেন। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হইছে। কিন্তু ১ম ম্যাচে কিন্তু সৌদি আরবের মতো দলের সাথে ২ গোল খেয়ে বসে আছে। সো কথাটা হচ্ছে আপনি হোঁচট খাবেন। আপনি একজন অ্যাথলেট। আপনি কোন একটা ম্যাচে হারতে পারেন। কিন্তু মানে কোন একটা ম্যাচ হারা মানেই কিন্তু শেষ না। যে এটা শেষ হয়ে গেল। সো আপনি অবধারিতভাবে লোকসানের মুখোমুখি হবেন। তাই না? আমাদের একজন কমেন্ট করেছেন উনি পর্তুগাল থেকে। তাই না? মাসুদ ভাই। ওকে।
সো কথা হচ্ছে যে যেমন ধরেন উনি যখন পর্তুগাল যায়, এখন আপনি যদি উনার গল্প শুনেন, উনি পর্তুগাল থেকে আলোচনা শুনছেন। সো পর্তুগাল যখন যান আমি জানি না, একেকজনের গল্প একেক রকম। হয়তো পর্তুগালে খুব বেশি মানুষ পরিচিত নাই, ভাষা অপরিচিত, সেখানকার খাবার-দাবার সবকিছু অপরিচিত। একটা নতুন দেশ, নতুন জায়গা সবকিছুই অচেনা। সো সেখানে গিয়ে আমি কি করব? এরকম একটা অকুল পাথারে পড়ে মানুষ। আ অনেক রকম একবার মনে হয় যে, "না, এখানে মনে হয় হবে না। চলে যাই দেশে। আমি কিছু করতে পারব না এখানে।" এরকম অনিশ্চয়তার ভিতরে দিয়ে গিয়ে আমরা ইনফেক্ট নিউ ইয়র্ক অবশ্য ওরকম না। নিউ ইয়র্ক পর্তুগালের থেকে কিছুটা তো অবশ্যই ডিফারেন্ট। কারণ নিউ ইয়র্কে প্রচুর বাঙালি আছে, প্রচুর বাংলাদেশী মানুষ আছে নিউ ইয়র্কে। তারপরে ভাষা পরিচিত। মানে ইংরেজি তো, সো আমাদের খুব বেশি একটা অসুবিধা হয় না। পর্তুগাল বা ইউরোপের অন্যান্য দেশগুলোতে ইতালিতে ভাষা একটা বড় ফ্যাক্টর। কারণ সেসব দেশে ইংরেজি তারা বুঝে না বা বলে না ওরকম। পর্তুগিজ ভাষায় কথা বলে। সো সেখানে আপনার অনেক চ্যালেঞ্জ, অনেক রকম ডিমোরালাইজিং ফ্যাক্টর আছে। কিন্তু আপনাকে মন শক্ত রাখতে হবে। এরপরে আস্তে, আস্তে কিন্তু আপনি রাস্তা খুঁজে ফেলছেন। এরপরে আপনি একসময় ভাষা শিখে ফেলছেন। এরপরে আপনি দেখবেন যে সেখানে আপনি ব্যবসা করে এখন একটার পর একটা, সেখানে এখন আপনি একটার পর একটা চাকরি পাচ্ছেন। সেখানে এখন একটার পর একটা ব্যবসা আপনি করতেছেন। এখন শহর আপনার চেনা সবকিছু। সো কথা হচ্ছে যেটা সেটা হলো আপনার নিজের উপরে যদি আপনার আস্থা থাকে, আপনার নিজের উপরে যদি আপনার বিশ্বাস থাকে, কোন প্রতিবন্ধকতা, কোন চ্যালেঞ্জই কিন্তু আপনাকে থামাতে পারবে না। সো বিলিভ ইন ইয়োরসেলফ ইস দ্য নেম অফ দ্য গেম। সো এইটা খেয়াল রাখবেন যে আপনার নিজের উপরে আপনার বিশ্বাস থাকতে হবে। সো এই বিশ্বাস হচ্ছে আপনার ভিশন। বিশ্বাস থেকে আপনার ভিশন তৈরি হবে। এই ভিশন হচ্ছে আপনার গাড়ির হেডলাইটের মতো। তাই না? এখানে আপনারা যদি এই ছবিটা আরেকটু দেখেন, বড় করে আমি দেখাই। তাই না? এই বিশ্বাস হচ্ছে আপনার আ হেডলাইটের মতো। দেখেন আচ্ছা ওই যে ভিশন। ভিশন হচ্ছে গাড়ির হেডলাইটের মতো যেটা আপনাকে সামনে রাস্তা দেখাবে। মনে করেন আপনি অন্ধকার রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর আপনার গাড়ির হেডলাইট নাই। তো আপনি কত কিলোমিটার বেগে গাড়ি চালাবেন? তাহলে এই যে ধরেন অন্ধকার রাস্তায় যে বা কুয়াশাচ্ছন্ন রাস্তা। কিন্তু আপনার গাড়িতে হেডলাইট নাই। এমত অবস্থায় আপনি কত মাইল স্পিডে গাড়ি চালাবেন? আপনি এই সময় গাড়ি চালাবেনই না। যে দরকার হয় আপনি পিছন থেকে নেমে ঠেলবেন। যেহেতু অন্তত গাড়ি খাদে পড়ে গেলেও আমি নিজে বেঁচে গেলাম। যে গাড়ির হেডলাইট নাই সে গাড়ি আপনি অন্ধকার রাস্তায় চালাবেন? কোনদিনও চালাবেন না। তো ঠিক এরকমই আমাদের যখন বিশ্বাস থাকে না, তখন আমাদের সামনে অন্ধকার। আমাদের মধ্যে যত সামর্থ্যই থাকুক, যত সম্ভাবনাই থাকুক, আমাদের বিশ্বাসটা না থাকার কারণে, আমাদের সামনের রাস্তাটা না দেখার কারণে, আমাদের রাস্তাও ঠিক আছে, গাড়িও ঠিক আছে। সবই ঠিক আছে। শুধু সামনের রাস্তাটা না দেখার কারণে আমরা সামনে অগ্রসর হতে পারি না। কারণ হচ্ছে আমাদের সামনের অগ্রসর হতে না পারার কারণ হচ্ছে আমাদের বিশ্বাসের অভাব। যেমন ধরেন আমি YouTube এর উদাহরণ দিচ্ছি। আমার পরিচিত অন্তত শয়ে, শয়ে আম বন্ধু-বান্ধব আছে যারা YouTube এ দুর্দান্ত কনটেন্ট ক্রিয়েট করতে পারেন। তাই না? যে ইউনিভার্সিটির অনেক প্রফেসর আছেন। উনারা ফেসবুকে গিয়ে লাইভ বাটনটা ক্লিক করেই কিন্তু উনার এত, এত আইডিয়া এসব বিষয়ে উনার পিএইচডি আছে। দেশ-বিদেশের এত, এত অভিজ্ঞতা আছে উনার সংশ্লিষ্ট বিষয়ে। উনি কিন্তু সেই বিষয়ে কথা বলতে পারেন। সো এটার জন্য কিছুই দরকার হয় না। তো আমি তাদেরকে যখন বলি যে, "আপনারা কেন কনটেন্ট ক্রিয়েট করেন না? আপনারা তো অনেক দারুণ কনটেন্ট ক্রিয়েট করতে পারেন। কারণ আপনাদের দারুণ, দারুণ আইডিয়া আছে, নলেজ আছে, স্কিল আছে, এক্সপেরিয়েন্স আছে। সেই জিনিসগুলো আপনারা মানুষের সাথে শেয়ার করতে পারেন। এবং আপনার কিছুই দরকার নেই।" আ তো আ এই যে কিন্তু তারপরেও তাহলে দেখেন কিছুই না কিন্তু উনার Facebook ও আছে, উনার ইন্টারনেটও আছে, উনার নলেজ, স্কিল, এক্সপেরিয়েন্স কথা বলার সবকিছুই আছে। উনি জাস্ট একটা সামনে ক্যামেরাটা রাখবে আর এই লাইভে গিয়ে উনি কতগুলা কথা বলা শুরু করে দিবে। ব্যাস হাজার, হাজার মানুষ উনার আলোচনা শুনবে। এত কথা হচ্ছে কিন্তু তারপরেও উনি বলে না। কেন বলে না? ওই যে উনার বিশ্বাস। উনার কিন্তু রাস্তাও ঠিক আছে, গাড়িও ঠিক আছে, গাড়িতে তেলও আছে, সবই ঠিক আছে। কিন্তু এই যে কথাগুলো বললে কিভাবে শুরুটা করবে বা মানুষ উনার কথা শুনবে, এই বিশ্বাসটুকু উনার মধ্যে এখনো তৈরি হয়নি। হ্যাঁ? এই বিশ্বাসটাই উনাকে উনার জায়গায় বসায় রাখছে। সেই বিশ্বাস থেকে এরকম অসংখ্য অপরচুনিটি আমাদের সামনে আছে। কিন্তু শুধু আমাদের এই বিশ্বাসটা না থাকার কারণেই আমরা সামনে অগ্রসর হচ্ছি না। আমাদের আর সবকিছু ঠিক আছে। শুধু বিশ্বাসটা না থাকার কারণে আমরা সামনে অগ্রসর হতে পারি না। আমাদের আ আমরা যে জায়গায় আছি সে জায়গায় বসে আছি। অন্ধকার রাস্তায় গাড়ি চালানোর মতো। সো মূল ব্যাপারটা হচ্ছে আমাদেরকে আগে বিশ্বাস করতে হবে। বিশ্বাস থেকে শুরু হবে আপনার যাত্রা।
আপনি যখনই বিশ্বাস করবেন, তখন থেকে আপনার সামনে অগ্রসর হওয়া শুরু। সো এই বিশ্বাস থেকে আমাদের যাত্রা শুরু। তো এখন এই যে বিশ্বাসের যে মন্ত্র, আ এই বিশ্বাস থেকেই আমরা আমাদের আমাদের যাত্রাটা শুরু হবে। সো আগে সবকিছুর আগে আমাদেরকে বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই না? এই যে ঠিক ধর্মের যে আলোচনাটা আমি করি রিলিজিয়াস মাইন্ডসেট, রিলিজিয়ন ম্যাটার্স। কেন ম্যাটার্স করে? কেন এটা রিলিজিয়ন ম্যাটার করে? অনেকে মনে করে যে ভাই রিলিজিয়ন এর মধ্যে তো অনেক কুসংস্কার, অনেক কিছু আছে এগুলো অবৈজ্ঞানিক। অনেক কিছু কি আপনি বলতে পারেন। মানে সেগুলোকে বিজ্ঞান দিয়ে আসলে জাস্টিফাই করা যায় না। বাট কথা হচ্ছে যেটা সেটা হলো যে আপনি যখন আমি অনেক অবিশ্বাসীর সাথেও কথা বলেছি বা অনেক অবিশ্বাসী যারা আছে মানে যারা নাস্তিক তাদের সাথেও আমি আলোচনা করেছি এবং তাদের যে দৃষ্টিকোণ সেগুলোকেও আমি বিশ্লেষণ বা পর্যালোচনা করেছি। আমি পরে দেখলাম যেটা সেটা হচ্ছে আপনি যদি এইথিস্ট হন, দিন শেষে আপনাকে কিন্তু কিছু না কিছু বিশ্বাস করতেই হবে। তাই না? আপনি যদি বলেন যে, "না ভাই আমি অবিশ্বাসী।" তারপরেও কিন্তু দিন শেষে আপনি বিশ্বাস করেন। কারণ at the end of the day we have to believe in something. আপনাকে বিশ্বাস করতেই হবে। কারণ অনেক কিছুই আছে যেগুলোর কোনো explanation আমাদের কাছে নাই। ইভেন সায়েন্টিস্ট যারা, আমরা যাদেরকে সায়েন্টিস্ট বলি, সায়েন্টিস্ট বা রিসার্চার তারাও কিন্তু একটা বিশ্বাস দিয়েই তাদের যাত্রা শুরু করে এবং একটা বিশ্বাস দিয়েই কিন্তু তাদের যাত্রা শেষ করে। তাই না? সায়েন্স আমরা বলি হাইপোথিসিস। মানে আপনি ১ম এ হ্যাঁ, জ্ঞানীর বিশ্বাস আর মূর্খের বিশ্বাস এক না। এ কথা সত্যি। কিন্তু বিজ্ঞানেরও যাত্রাটা শুরু হয় কিন্তু একটা বিশ্বাস থেকে। একটা হাইপোথিসিস দিয়ে শুরু হয় গবেষণা। এবং বিজ্ঞানী যেখানে এসে গবেষণাটা শেষ করেন সেখানেও আবার অনেকগুলো নতুন বিশ্বাস তৈরি হয়। কারণ এগুলো উনি প্রুভ করতে পারে না। তাই না? এই মহাবিশ্ব নিয়ে যারা গবেষণা করে, আপনার এই স্টিফেন হকিংস বলেন বা স্টিফেন হকিংস এর মানের আরো যত বড় সায়েন্টিস্ট আছে, উনারা মহাবিশ্বের অনেক কিছুই জানতে পারছে, অনেক কিছুই প্রমাণ করতে পারছে। বাট একই সাথে এখনো পর্যন্ত এমন অনেক জিনিস আছে যেগুলো বড় বিজ্ঞানীরা প্রমাণ করতে পারেনি। সেগুলো এখনো পর্যন্ত তাদের কাছে বিস্ময়। তাদের কাছে সেগুলো জাস্ট বিশ্বাস। তারা বলবে যে, "We believe so, but we are not sure about this." সো এরকম অনেক কিছুই আছে। দিন শেষে আমাদেরকে কিন্তু বিশ্বাস করতে হয় সবকিছু। এবং এই বিশ্বাসই হচ্ছে আমাদের চালিকা শক্তি। আমাদেরকে বিশ্বাস করতে হবে। সো সফল হওয়ার জন্য বা আমাদের সফল হওয়ার যে জার্নি সেটা একজন ইউটিউবার হিসাবে, একজন কনটেন্ট ক্রিয়েটর হিসাবে, একজন অনলাইন এন্টারপ্রেনার হিসাবে, একজন ফ্রিল্যান্সার হিসাবে, একজন এন্টারপ্রেনার হিসাবে, মানে যেই ব্যবসা আপনি করতেছেন, আপনি যে চাকরিটা করতেছেন, আপনি যদি মনে করেন যে আপনি চাকরিটা পাবেন, তাহলেই আপনি একটা রেজুমে তৈরি করবেন, চাকরির জন্য আপনি প্রিপারেশন নিবেন। আ কোন প্রতিষ্ঠানে চাকরি করবেন সেটা নিয়ে একটু স্টাডি করবেন। যে জায়গাগুলোতে আপনার ল্যাকিংস আছে, লিমিটেশনস আছে সেগুলোকে আপনি একটু আম মানে যে ইংরেজিতে আমার একটু দুর্বলতা আছে সেগুলো একটু ইমপ্রুভ করার চেষ্টা করবেন। কম্পিউটারে যে স্কিল গুলো নেসেসারি মনে করেন সেগুলো আপনি শেখায় মনোযোগ দিবেন। যে আমার একটু এক্সেল স্কিলটা ঝালাই করে নিতে হবে। সো এই যে জিনিসগুলো এগুলো তখনই আপনি শুরু করবেন যখন আপনি বিশ্বাস করবেন যে আম ফিট ফর এ জব। আ এবং তখন আপনি নিজেকে প্রিপেয়ার করবেন। কিন্তু আপনার এই যাত্রাটা শুরুই হবে না যদি আপনার নিজের উপরে এই বিশ্বাসটা না থাকে যে আমাকে দিয়ে এই কাজটা সম্ভব। সো আগে আপনাকে বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাস থেকেই আপনার যাত্রাটা শুরু হবে, সাফল্যের যাত্রা। সো বিশ্বাস করতে হবে আপনার যে কাজের জায়গা, সে কাজের জায়গার উপরে। মানে যেই কাজটা করে আপনি সফল হবেন, সে কাজটা যে এটা একটা ফ্রুটফুল জব। মানে এই কাজটা করে, এই ব্যবসাটা করে আমি সফল হতে পারবো এবং এইটা আমাকে দিয়ে হবে। আপনার নিজের উপরেও আপনার বিশ্বাস থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। তা না হলে আপনি সে কাজটা করবেন না আরকি। আপনি দেখবেন দিন যায়, মাস যায়, বছর যায় কিন্তু আপনি করেননি সে কাজটা। কারণ আপনার আসলে বিশ্বাসটাই তৈরি হয়নি যে আপনি সে কাজটা করে সফল হতে পারবেন। সো এরপর হচ্ছে মন মস্তিষ্কের ক্ষমতা। আমরা আগামী পর্বে আ আগামী যে সেশন সেখানে আমরা এই মন এবং মস্তিষ্কের ক্ষমতা নিয়ে কথা বলব। দেখুন আমাদের এই যে ব্রেইন, আমাদের এই যে মাথার ভিতরে যে খুলিটা, এটা একটা বিস্ময়কর ডিভাইস। এটা ফার মোর পাওয়ারফুল দ্যান এনি সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারের চেয়ে শক্তিশালী এবং এই ব্রেইনের জোরেই কিন্তু মানুষ পৃথিবীর সবচেয়ে আ আ সেরা প্রাণী বা আমরা সৃষ্টির সেরা শুধু এই ব্রেইনের জোরে, শক্তির জোরে না কিন্তু। মানুষ পৃথিবীর অন্যান্য অনেক প্রাণীর তুলনায় অনেক আ নিরুপায়, অনেক বেশি অনেক প্রাণীর তুলনায় মানুষ শক্তিহীন। কিন্তু তারপরেও মানুষ প্রাণী জগতে সবচেয়ে শক্তিমান।
ডমিনেট করতেছে মানুষ। কেন? এই ব্রেইনের জোরে। সো মানুষের ব্রেইনের আমরা আমাদের ব্রেইনকে যদি কাজে লাগাতে পারি, মানে এর খুব সামান্যতম অংশ যদি আমরা কাজে লাগাতে পারি, আ আমরা এই যে পৃথিবীর যেকোনো কাজে আমরা সফল হতে পারব। আমরা অনেক সময় মনে করি যে কম্পিউটার প্রোগ্রাম এগুলোর জন্য মনে হয় বুয়েট-টুয়েটে পড়তে হবে। অনেকে ইতিহাসে পড়ে এখন ভালো প্রোগ্রামার। সো যেকোনো কিছুই আমরা যেকোনো বয়সে এসে শিখতে পারি। যেকোনো কাজ করেই আমরা সফল হতে পারি শুধু আমরা যদি আমাদের ব্রেইনটাকে ইউটিলাইজ করতে পারি। সো আমাদের এই যে মন এবং মস্তিষ্ক, এখন মন কি, মস্তিষ্ক কি? ২ টা ২ জিনিস। সো মন এবং মস্তিষ্কের যে ক্ষমতা, সেইটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা আ আমাদের কাঙ্ক্ষিত সাফল্য আমরা অর্জন করতে পারবো। সো আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে যে মন এবং মস্তিষ্কের যে ক্ষমতা সেটা আসলে কি? মানে আমাদের যে ব্রেইন সেটার আসলে কেমন পাওয়ার, সেটুকু আমরা একটু বোঝার চেষ্টা করব আগে। তো আমরা আগামী পর্বে এই মন এবং মস্তিষ্কের ক্ষমতা নিয়ে কথা বলব। যে আমাদের যে ব্রেইন, সে ব্রেইন কতখানি পাওয়ারফুল, আ সেইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আগামী পর্বে। মন এবং মস্তিষ্কের ক্ষমতা। আমাদের অত্যন্ত পাওয়ারফুল একটা ডিভাইস। এই সৃষ্টিকর্তা আমাদেরকে আ এই যে ডিভাইসটা দিয়ে অনুগ্রহ করেছেন সেটা হচ্ছে আমাদের এই ব্রেইন। আমাদের মন এবং মস্তিষ্কের যে ক্ষমতা, সেইটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আ আমরা পৃথিবী জয় করতে পারি। আমরা আ সব হয়তো এই ট্রেনিং থেকে আমরা শিখে আমাদের পুরো ব্রেইন ইউটিলাইজ করতে পারবো তা না। বাট আমরা যদি 1% ও ব্যবহার করতে পারি, যদি একটু সিকি পরিমাণও এর ব্যবহার বাড়াতে পারি, তাহলে আমরা আমাদের জীবনে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ দেখব।